আসসালামু আলাইকুম। ওভার থিঙ্কার্স পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ২৭শে সেপ্টেম্বর ২০২৪। আমাদের আজকে এপিসোড ১৬ চলতেছে, সিজন 3। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি, সুন্দর আবহাওয়ায় আমরা আজকে পডকাস্ট করতে আসলাম। আমাদের আজকের টপিকটা হচ্ছে একটু সেন্সিটিভ, একটু না একটু বেশি সেন্সিটিভ হয়তো। একই সাথে ধর্ম, রাজনীতি, রাষ্ট্র, মানুষের বিশ্বাস, অনেক কিছু এটার সাথে কনফ্লিক্ট হয়। তারপর বেশ ঝাঁঝালো একটা ব্যাপার। তো মানে শীতের একটা আমেজের মধ্যে ঝাঁঝালো ব্যাপার নিয়ে কথা বলতে বোধহয় বেশ ভালোই এনজয় করা যাবে। তো আজকে আমরা পডকাস্টের টাইটেলটা এভাবে রেখেছি, ধর্ম এবং রাজনীতি। ধর্ম যদি আমি প্রথমে বলতে চাই, বা রাজনীতি যদি বলতে চাই, ধর্মটা সবার আগে চলে আসে মানুষের জীবনে। মানুষ আসলে একটা মানুষ জন্ম থেকেই কোনো না ধর্মের উপর ওর বাবা মা পরিবার ওই ধর্মটার বেস করে ওকে বড় করে তোলে। পলিটিক্যালি মানুষ অনেক পরে ইনভলভ হয়। তাও ওইভাবে যদি আমি বলতে চাই, তাহলে ধর্মটা মানুষের মনে আগে স্থান পায়, বা মানুষের নিজের বিশ্বাসটা বা ধর্মের প্রতি মানুষের একটা আবেগের ব্যাপার কাজ করে। অনেক সময় মানুষ দেখা যায় স্রষ্টাকে খুব বেশি ভক্তি করে, বা স্রষ্টাই তার জন্য সবকিছু। বিপদে আপদে মন খারাপ থাকলে স্রষ্টার সাথে কথা বলে নিজেকে ভালো রাখা। ওভারঅল আমি জান্নাত জাহান্নাম বা নরক স্বর্গ ওই ব্যাপারগুলিতে না গিয়ে একজন মানুষ কেন স্রষ্টাকে বিশ্বাস করে বা ধর্মের বিশ্বাসগুলো কেন থাকে, ওটাতে যদি বলতে চাই, মানুষের কাছে মনে হয় যে ধর্ম বিশ্বাসটা তাকে ভালো রাখতে সাহায্য করে। এই জন্য মানুষ ধর্মে বিশ্বাস করে। তারপর যদি আমি এখানে রাজনীতি চলে আসে, রাজনীতিটা হচ্ছে যে মানুষকে ভালো রাখার জন্য সরাসরি প্রায়োগিকভাবে কিছু ব্যাপার, বা একটা মানুষকে অন্য একটা মানুষের মাধ্যমে ভালো রাখার চেষ্টা, বা একটা সোসাইটিকে নিজেদের মতো করে ভালো রাখতে গিয়ে নিজেরা কিছু লিডার তৈরি করে। তো এখানে রাজনীতির সাথে ধর্মের একটা সুন্দর একটা কনফ্লিক্ট তৈরি হয়, আবার বেশ ভালো একটা সামঞ্জস্য তৈরি হয় একই সাথে। যে সামঞ্জস্যটা হলো, দুইটার ক্ষেত্রে মানুষ ভালো থাকতে চায়। আর বৈষম্যটা হচ্ছে যে একটার ক্ষেত্রে মানুষ কাউকে দেখতে পাচ্ছে না, নিরাকার একটা পার্সন বা নিরাকার একটা ব্যাপারে নিয়ে নিজের মতো করে সে যেভাবে ভাবে, সে মনে করে তার স্রষ্টাও তার মতো করে ভাবতেছে। মানে অনেকটা মেন্টাল একটা ব্যাপার থাকে, বা স্রষ্টা আমাকে এই নির্দেশগুলো দিয়েছে, আমি এগুলোর বাইরে যাওয়ারও সুযোগ নেই। বা এটার একটা মানে কাইন্ড অফ পার্মানেন্ট একটা ব্যাপার এখানে। এই জন্য হয়তো কিছু চেঞ্জ করা থাকে না এখানে। কিন্তু ধর্মের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে হয় কি, এখানে কনফ্লিক্টটা চলে আসে যেহেতু রাজনীতি চেঞ্জেবল, বা যেহেতু মানুষ, ওটাও একটা মানুষ চালায়, তো মানুষের ভুল হবেই, বা মানুষদের মাঝে মানুষের কনফ্লিক্ট থাকে। এর মাঝে আমি একটু ভুল করে ফেলেছি। আমি আমাদের আরেকজন হোস্টকে পরিচয় করে দিতে ভুল করেছি। আরেকজন হোস্ট একটু হাই বলবেন আমাদের দর্শকদের। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া খানম আছি আপনাদের সাথে। আপনি কন্টিনিউ করুন। আচ্ছা, এই তো মানুষের ভুল বলতে বলতে আমার নিজের ভুল বলে ফেললাম। আচ্ছা, ব্যাপারটা ধর্মের সাথে যেহেতু রাজনীতির কনফ্লিক্টটা চলে আসতেছে এখানে, তারপরে এই যে কনফ্লিক্টটা মানুষ একটা সময় গিয়ে এমন একটা সিচুয়েশন চলে এসেছে আধুনিক সভ্যতাতে, যে মানুষ আস্তে আস্তে ধর্ম বিশ্বাসটাকে নিজের পলিটিক্যাল বেনিফিটস এর জন্য ধর্মটাকে মানুষের বিশ্বাস থেকে সরিয়ে নিয়ে এসে পলিটিক্সকে মানুষের ভালো থাকার মাধ্যম তৈরি করতে যাচ্ছে। তো সেটাই দেখতে পাচ্ছি আমরা গত কয়েক হাজার বছর ধরে সভ্যতাগুলোতে, যে
আমরা যদি পুরাতন গ্রিক সভ্যতা বা মিশরীয় সভ্যতা বা যেকোনো সভ্যতাতেই যাই, শুরুতে হয়তো ওই সভ্যতাগুলো শুরুতে দেখা গেল যে খুব সুন্দরভাবে একটা বিশ্বাস নিয়ে মানুষের একটা সভ্যতা বা একটা কিছু তৈরি হয়, কিন্তু একটা সময় গিয়ে ব্যাপারটা মানুষের তৈরি একটা কোনো ধর্ম বিশ্বাস বা রাজনৈতিক দলের একটা ম্যান্ডেট এই জিনিসগুলোর মাঝে তৈরি চলে আসে। তো কিন্তু তারপরেও একটা মানুষ বা একটা রাজনৈতিক দল তো আর একটা সোসাইটির 100% মানুষকে নিজেদের মতো করে তৈরি করতে পারে না। কিছু মানুষ তারপর থেকে যায় যারা এখনো ধর্মটাকেই নিজেদের আহ, গোড়া বা নিজেদের ব্যাপার হিসেবে ভাবে। ওই যে কনফ্লিক্টটা সেটাই চলতেছে এত বছর ধরে, সেটা এখনো আমরা দেখতে পাচ্ছি। আজকে যদি সাম্প্রতিক সময়ে চলে আসি একদম কয়েক হাজার বছর জাম্প করে, রিসেন্টলি বাংলাদেশের সরকার চেঞ্জ হলো। সরকার চেঞ্জ হওয়ার পরেও দেখা গেল যে ধর্ম নিয়ে বেশ টালমাটাল অবস্থা। বাংলাদেশ সরকার, লাস্ট সরকার একটি রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। এই নিয়ে ওরা সেকেন্ডবার বাংলাদেশের নিষিদ্ধ ঘোষণার সম্মুখীন হয়েছে। কিন্তু তারপরে এখন ওরা সরকার পতনের পরে নিষিদ্ধ দল হিসাবেও সবচেয়ে বড় দল বর্তমানে বিএনপির চেয়েও বেশি কিছু কিছু ব্যাপারে এগিয়ে আছে মানুষের কাছে। তো এটা নিয়েই আমরা ব্যাপারগুলো নিয়ে অন্যান্য রাজনৈতিক দল এমনকি বিশ্বের কাছে বা অন্যান্য বিশ্বের রাজনৈতিক দল এমনকি ওদের ধর্মভিত্তিক দলগুলোর ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করবো আর কি। আজকে আমি যদি বিশাল বড় ইন্ট্রো দিয়ে ফেলেছি, তো আমি আহ, আমাদের আরেকজন গেস্ট, গেস্ট না, আমরা সবাই দুজনের গেস্ট, আবার আবার দুজনেই হোস্ট। আমি আমার আরেকজন হোস্টকে একটা কোশ্চেন করতে চাবো যে বাংলাদেশে মানুষ এখন কোন পর্যায়ে আছে বলে মনে হয়? রাজনৈতিক দলগুলো এমনকি ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর মাঝে তফাৎ বা মানুষের বিশ্বাস বা মানুষের কি মনে হয়, এই ব্যাপারগুলো নিয়ে একটু সামারি জানতে চাই। আচ্ছা, আহ, আমি একটু শুরুর দিকে যাব। সেটা হচ্ছে আহ, যদি ব্রিটিশ আমল থেকে ধরি, সেক্ষেত্রে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হওয়ার আহ, কারণ আমরা কারণ হিসেবে ধর্মকে একটা কারণ হিসেবে রাখতে পারি। কারণ হচ্ছে তখন এমন একটা ধারণা তৈরি হয়েছিল যে উম মুসলিমদের নিয়ে আলাদা একটা রাষ্ট্র গঠন করা দরকার। আবার কেউ কেউ এর বিরোধিতাও করেছিল, যে হচ্ছে ধর্মের ভিত্তিতে বা হচ্ছে শুধুমাত্র এক ধর্মের মানুষ নিয়ে আলাদাভাবে রাষ্ট্র গঠন করা কতটুকু যৌক্তিক, এই দাবিও কেউ কেউ তুলেছিলেন, আমি যতটুকু জানি। তো শেষ পর্যন্ত হচ্ছে আহ সব বিভিন্ন আহ চড়াই উতরাই পার করে অবশেষে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হলো। আমার মনে হয় সৃষ্টি হওয়ার পেছনেও যথেষ্ট কারণ ছিল। এমনি এমনি তো আর এভাবে রাষ্ট্রভাগ হয় না। আহ হয়তো তখনকার মুসলিমদের মধ্যে আহ পুরো ভারতীয় উপমহাদেশে একসাথে থাকার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা তারা ফেস করছিল হয়তো, যার কারণে তাদের কাছে আলাদা একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে রাষ্ট্র গঠনের গঠনটা তাদের কাছে জরুরি মনে হয়েছিল। তো যাই হোক, ওই জায়গা থেকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে পাকিস্তান সৃষ্টি হয়ে গেলে এরপরে আবার দেখা যায় যখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান দুই ভাগে ভাগ হয়ে গেল, যেহেতু মাঝখানে অনেক দূরত্ব ছিল, তো একসাথে থাকার সুযোগ সেভাবে ছিল না।
এটা বলা যায় হচ্ছে অবস্থানগত কারণে একটা একটা দূরত্ব আগে থেকেই তৈরি হয়েছিল, এবং সেটা প্রকট হয় কখন, যখন হচ্ছে রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক দিয়ে বৈষম্যটা খুব বেশি পরিলক্ষিত হচ্ছিল, এবং আহ, সাংস্কৃতিক দিক দিয়েও বিশাল পরিবর্তন দেখা দিচ্ছিল আস্তে আস্তে, যেটা হচ্ছে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে সাংস্কৃতিক ভিন্নতাটাও বেশ বড় আকার ধারণ করছিল তখন। এবং এক পর্যায়ে কি হয়, 1971 সালে আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ নামে আলাদা একটি রাষ্ট্র পাই। তো যখন বাংলাদেশ সৃষ্টি হলো, তখন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি আহ যেহেতু উম, ইউরোপের বিভিন্ন দেশ আম, দেশের রাজনীতি উম, রাজনীতির পরিবর্তন বা ইতিহাস বলেন, সেগুলো লক্ষ্য করে উনি চেয়েছিলেন ধর্মকে হচ্ছে রাজনীতি থেকে আলাদা রাখতে। ইউরোপে হচ্ছে এই জিনিসটা তারা করতে পেরেছে। তারা হচ্ছে ধর্মকে রাজনীতি থেকে মোটামুটি দূরেই রেখেছে, এবং সেটার জন্য তারা বিভিন্ন উম পদক্ষেপ নিয়েছে, সিস্টেমে চেঞ্জ এনেছে, এবং স্ট্রাকচারাল অনেক পরিবর্তন হয়েছে। আহ তো হচ্ছে যেহেতু আমাদের দেশের মানুষজন বা হচ্ছে একটা দেশের যারা হচ্ছে রাজনৈতিক নেতৃবৃন্দ থাকেন, তারা বিভিন্ন রাষ্ট্রের রাজনীতির অবস্থা পর্যবেক্ষণ করেন, বা তাদের অনেক আদর্শ থাকে। বাইরের বিভিন্ন দেশের নেতা নেত্রী যারা আছেন তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করে, তাদের আদর্শ উজ্জীবিত হয়ে বিভিন্নভাবে নিজের রাষ্ট্র পরিচালনা করতে দেখা যায়। তেমনি উনি চেয়েছিলেন হচ্ছে ধর্ম নিরপেক্ষতাকে রাষ্ট্রের ভিত্তি হিসেবে রাখতে, যার কারণে আমাদের সংবিধানের একটা মূলনীতি ছিল হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। তবে তিনি এটাও বলেছেন যে ধর্মনিরপেক্ষতা মানেই হচ্ছে ধর্মহীনতা না। উনি চেয়েছেন হচ্ছে ধর্মের যার যার ধর্ম সে পালন করবে, কিন্তু হচ্ছে সেটাকে রাজনীতির সাথে না জড়ানো। যদিও সেটা সম্ভব হয়েছে বলে মনে হয় না, কারণ পরবর্তীতে যখন সামরিক শাসন আসলো, জিয়াউর রহমান আবার হচ্ছে আমরা চতুর্থ সংশোধনী, সম্ভবত আমি যদি খুব ভুল না করে থাকি, চতুর্থ সংশোধনীতে হচ্ছে জিয়াউর রহমান আমাদের ইয়েতে সংবিধানে, আগে ছিল না সেটা, বিসমিল্লাহির রহমানির রহিম যুক্ত করেছিলেন, এবং হচ্ছে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম এটা যুক্ত করেছিলেন। তো উম এরপরে হচ্ছে আরো বিভিন্ন ভাবে ধর্মকে রাজনীতির সাথে কেউ যুক্ত করতে চেয়েছে, কেউ আবার আলাদা করতে চেয়েছে, এভাবে ভাঙা গড়ার মধ্য দিয়ে গিয়েছে আমাদের দেশ। তো এখান থেকে যেটা বোঝা যায় সেটা হচ্ছে উম ধর্মনিরপেক্ষতা, কোনো কোনো দল যদি নিরপেক্ষ হিসেবে নিজেদের দাবিও করে, ওই ধর্মনিরপেক্ষ হিসেবে দাবি করা দলগুলো কিন্তু তাদের প্রয়োজনে ধর্মকে ব্যবহার করেছে বিভিন্ন সময়। তো বলা যায় যে আমাদের হচ্ছে সৃষ্টির আদিকাল থেকে আহ ধর্ম মোটামুটি আমাদের রাজনীতিতে ছিল, বা আহ সেটাকে খুব বেশি ইউরোপের মতো ওভাবে আলাদা করা সম্ভব হয়নি। এটা আর কি। আপনার প্রশ্নটা কি ছিল আরেকবার আচ্ছা, একটু বলা না, যায়? আমি আপনি খুব ভালোভাবে বলছেন। আমার কোশ্চেনটা ছিল শুধু আম, বর্তমান প্রেক্ষাপটটা আসলে কিরকম। আমি যেহেতু শুরু করে আমি অবশ্য মাঝখানের বিশাল বড় একটা গ্যাপ দিয়ে ফেলেছি, এই গ্যাপটা আপনি ফিল আপ করেছেন, এই জন্য থ্যাঙ্কস। কিন্তু আমার কোশ্চেন ছিল যে আহ, বর্তমানে আসলে কিরকম সিচুয়েশন চলতেছে, মানে রাজনীতি এবং ধর্ম রাজনীতি, বা আপনি যেটা বললেন, বা ধর্মভিত্তিক রাজনীতিগুলোর ব্যাপারগুলো নিয়ে, যে মাঝে মানুষের চিন্তা ভাবনা কিরকম। হুম হুম। এখন এখানে হচ্ছে উম
ওই যে বিভিন্ন দলে ভাগ হয়ে গেছেন, কেউ বলেন হচ্ছে ধর্মকে রাজনীতির সাথে জড়ানো উচিত না, আবার কেউ বলে হচ্ছে ধর্ম ধ- ধর্ম নিয়ে রাজনীতি না। আচ্ছা, এখানে আপনি একবার আমরা হচ্ছে কথা বলছিলাম ধর্ম ভিত্তিক রাজনীতি আর ধর্ম নিয়ে রাজনীতি কি জিনিস। সেটা হচ্ছে ধর্ম ভিত্তিক রাজনীতি মানে হচ্ছে কোনো ধর্মীয় বিশ্বাসকে ভিত্তি করে কোন একটা দল তার কার্যক্রম পরিচালনা করে। তার আদর্শটাই হচ্ছে ওইটা ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে, এটা এটা হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতি। আর আরেকটা বিষয় হচ্ছে উম ধর্মকে বিভিন্নভাবে ব্যবহার করা এবং প্রয়োজন অনুযায়ী ছুঁড়ে ফেলা, আবার প্রয়োজন অনুযায়ী গ্রহণ করা। আমি হচ্ছে প্রথম আলোর একটা লেখা পড়ছিলাম মনে হয়, সেখানে বলা হয়েছিল যে উম বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেহেতু মুসলমান, তো ভোট বেশি পাওয়ার জন্য বা বেশিরভাগ ভোট নিশ্চিত করার জন্য আহ এরকমও বলতে শোনা গেছে সেটা যদি আমরা ক্ষমতায় আসি, মানে যারা নিজেদেরকে তথাকথিত সেকুলার হিসেবে দাবি করে তারা এমন এমন বলেছে যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে ধর্ম বিরুদ্ধ কোনো আইন বানানো হবে না, বা হচ্ছে ধর্মের সাথে সাংঘর্ষিক কোনো আইন বানানো হবে না। মানে এটা হচ্ছে যে তাদের কি একটা কৌশলগত দিক, যে মানুষকে আকৃষ্ট করার জন্য। তো এভাবে ধর্মকে পুঁজি করে, মানুষের আবেগকে পুঁজি করে হচ্ছে যে রাজনীতি করা হয় সেটাই মনে হয় ধর্ম নিয়ে রাজনীতি করা আর কি। এবং আমরা তো আমাদের দেশে এটাও দেখেছি যে কোনো একটা যে গত ফ্যাসিস্ট রেজিম যাদেরকে বলা হয় যে হ্যাঁ, শেখ হাসিনা সরকার এরকম এরকম সরকার যখন ছিল তখন দেখেছি কোনো একটা দেশের বিশাল একটা ইস্যু সৃষ্টি হলো, যেখানে আসলে সরকার তার দায় এড়াতে পারে না, তার যথেষ্ট দায়বদ্ধতা থাকে। ওই জিনিস এড়ানোর জন্য ধর্মের সাথে জড়িত কোনো একটা বিষয় নিয়ে আহ মানে একটা ফলাও করে সংবাদ তৈরি করা, যাতে হচ্ছে মানুষের দৃষ্টি ওইদিকে যায়, এবং হচ্ছে যে ওই যে রাষ্ট্র তার লুফোলস গুলো ঢাকতে পারে। এভাবেই ধর্মকে আমাদের দেশে ইউজ করা হয়েছে। তো এখানে আমাদের দেশে বর্তমানেও হচ্ছে যে ধর্ম ভিত্তিক রাজনৈতিক দল আমরা দেখতে পাই। উল্লেখ করার মতো যে দল এটা হচ্ছে জামাত ইসলামী, যেটা তারপর হচ্ছে এছাড়াও আরো বিভিন্ন দল আছে। যেমন দেখা যায় যে ইসলামপন্থী দলগুলোর মধ্যেও আবার বিভিন্ন ভাগ আছে, তাদের মধ্যেও মতভেদ আছে। তারপর হচ্ছে যেমন জামাত ইসলামী আর হেফাজত ইসলামের রাজনৈতিক মানে মতাদর্শের বিশ্বাস বা ভিন্নতা আছে কিছু। হ্যাঁ হ্যাঁ, রাজনৈতিক ভিন্নতা আছে, আদর্শের ভিন্নতা আছে। তো এরকম আছে, কিন্তু ধর্ম কে ভিত্তি করে যে রাজনীতি সেটা আমাদের দেশে মোটামুটি প্রচলিতই বলা যায়। তা অবশ্যই। একটা মজার ব্যাপার কি, বাংলাদেশের কিন্তু খুব সম্ভবত আমি যতটুকু জানি বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল যেটা আন্তর্জাতিক রাজনৈতিক দল সেটা হচ্ছে জামায়াতে ইসলামী। মানে ওদের মানে যেহেতু এটা হচ্ছে, আর আরেকটা যে ব্যাপার হচ্ছে জামায়াতে ইসলামী অ্যাকচুয়ালি আওয়ামী লীগের চেয়েও পুরনো দল খুব সম্ভবত। মানে এটা তো অনেক আগের তৈরি, মানে 47-এরও আগের খুব সম্ভবত ওরা অ্যাক্টিভ ছিল ওরকম। তো মানে যদিও ব্যাপারটা হয়তো অনেকের কাছে অনেক আইরনি হয়ে যেতে পারে এগুলো বললে, কিন্তু জামায়াতে ইসলামী আমি আপনি কথা বলতে বলতে আমি আপনার কথা শুনছিলাম আর আমি কিছু ফ্যাক্টস বের করতেছিলাম, তখন দেখলাম আর কি যে জামায়াতে ইসলামী এখনকার বিশ্বে বাংলাদেশ ছাড়া কোথাও ওদের খুব বেশি হাইলাইটেড পজিশনে নেই ওরা। ওদের ধরেন পাকিস্তানে, তুরস্ক,
বা হচ্ছে কাশ্মীর অঞ্চলে এরকম বেশ কিছু জায়গায় ওরা পলিটিক্যালি অ্যাক্টিভ। যেমন ওদের 24-এর যে পাকিস্তানের সাধারণ ইলেকশন হয়েছে, এখানে ওদের বেশ ভরাডুবির মতো অবস্থা হয়েছে। এমনকি ওদের যে জামায়াতের আমির পাকিস্তানে উনি পদত্যাগ করেছেন। আচ্ছা। তো মানে এখানে একটা, তো এই ব্যাপারটা থেকে আমি একটা জিনিস খেয়াল করলাম, আমরা অ্যাজ এ মুসলিম, আমি যতটুকু জানি বা যতটুকু অবজার্ভ করতে পারি, মানে বাঙালিদের চেয়ে পাকিস্তানিরা আহ, ধর্ম নিয়ে একটু বেশি বায়াসড। আচ্ছা। কে কতটুকু ধর্ম মানতেছে, কে কতটুকু নামাজ পড়তেছে সেটা নিয়ে আমি বলতেছি না। ধর্ম নিয়ে বাংলাদেশিদের পাকিস্তানের একটু বেশি বায়াসড। তো ওই হুম। কান্ট্রিতে গিয়েও হচ্ছে আহ, জামাতে ইসলামীর ভরাডুবি হচ্ছে। আহ, তো আবার এই ক্ষেত্রে আমি আরেকটা ব্যাপার, যেটা যে আমরা, আপনি যেটা একটু আগে বলতেছিলেন যে মানুষের মাঝে একটু দ্বিধাদ্বন্দ্ব আছে, বা বর্তমানে দেখা যাচ্ছে অনেকে পক্ষে বলছে বিপক্ষে বলছে। তো যারা এখন পক্ষে বলছে ওরা কতটুকু একটা মানে টিপিক্যাল রাজনৈতিক দলের গণ্ডি থেকে বের হয়ে আহ, ধর্মভিত্তিক রাজনীতি যেগুলো এখনকার যুগে এসে একটু চাপে থাকে, ওদের পক্ষে এসে ভোট দিবে। আহ, ওটার ব্যাপারে আমি বলবো যে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমি হয়তো, মানে আমি নাম ধরেই বলি, সোশ্যাল মিডিয়াতে আমি তো ধরেন আহমদুল্লাহ হুজুর বা হচ্ছে মিজানুর রহমান আজহারি, ওনাদের ওয়াজ বা ওনাদের বিভিন্ন বিভিন্ন ক্লিপ দিয়ে খুব শেয়ার করতেছি, নিজেকে খুব পায়াস একটা মানুষ মনে করতেছি। কিন্তু ধরে নিলাম ওনারা এই হুজুরদের কেউ একজন একটা আসনে প্রার্থিতা নিয়েছেন আগামী ইলেকশনে, পাশাপাশি ধরেন ওই ওই আসনেই আমি যেহেতু অ্যাজ এ আওয়ামী লীগ হয়তো এখন এত বেশি ইনভলভ না, হয়তো ইলেকশনে ওদের কিছু হবে না, তা আমি বিএনপি কে ধরে নিলাম, বিএনপি ধরেন তারেক রহমান অনেক বড় নেতা, বিএনপির একটা কোনো নেতা দাঁড়ালো। আমি কিন্তু জানি আহমদুল্লাহ ভালো হুজুর, ভালো মানুষ, ভালো কাজ করবেন, আহ, মানুষের ফেসিলিটিস, মানুষের সাথে বৈষম্য করবেন না। আহ, কিন্তু আমার কাছে মনে হয় সাধারণ মানুষ, আহ, আচ্ছা আহমদুল্লাহ হুজুরের একটা পপুলারিটি আছে, আচ্ছা আমি ধরলাম পুরো একটা হুজুর, হুজুর আর একটা বিএনপির নেতা, তো ওই ক্ষেত্রে দেখা যাবে যে মানুষ জানে হুজুর ভালো কিন্তু ভোট দিবে বিএনপির নেতাকে। এটা শুনতে ব্যাপারটা এরকম হলেও মানে আমাদের মানুষদের মাঝে আমরা সোশ্যাল মিডিয়াতে এরকম দেখে ইসলামিক দলগুলোকে খুব একটি মনে হলেও বাংলাদেশের ক্ষেত্রে আহ, ওরকম হয় না। আমার যতটুকু ধারণা আছে, মানুষ এক্সপ্রেস করে ওদের প্রতি ভালোবাসা, কিন্তু আহ, নেতা হিসাবে আবার চায় যেই নেতা একটু ওকে ফেসিলিটিস দিবে, যেই নেতা একটু বিভিন্ন কারচুপির ব্যাপার স্যাপার রাখবে। মানুষ আসলে দিন শেষে নিজের ফেসিলিটিটা ভিতরে ভিতরে চায় সবাই, কিন্তু একটা সাম্য। আমি বলতেছি না যে সব মুসলিম নেতা ভালো, আমি মুসলিম নেতা যারা মুসলিম আদর্শবাদে বিশ্বাসী, যারা আহ, ওটা নিয়ে ফলো করবেন ভেবে আমি বলতেছি। তো এই ব্যাপারটা মানে আমি রিয়েলাইজ করতে পারলাম হচ্ছে যখন জুলাই বিপ্লব হয় তখন, যে আসলে মানুষ যেভাবে ভাবতেছে যে এই ব্যাপারগুলো নিয়ে যে ইসলামিক দল, ইসলামিক রাষ্ট্র গঠন করে ফেলবে এই সেই, কিন্তু যে মানুষটি ইসলামিক রাষ্ট্র গঠন করবে বলতেছে, ও নিজেই হয়তো ধরেন ইসলাম বিরোধী কোনো একটা কার্যক্রমে লিপ্ত থাকে, ধরেন সিনেমা নিয়ে খুব ব্যস্ত, বা মদ জুয়া বা সুদের ব্যবসা, বা যাই হোক ইসলাম বিরোধী যে কোনো একটা অ্যাক্টিভিটিতে খুব সে ইনভলভ। অনেকেই আছেন তো, কিন্তু ওনারাই কিন্তু সমাজের ফ্রন্ট লাইনে, তো ওনারাই আবার এটা হয়তো মুখে বলেন কিন্তু কাজে গিয়ে হয়তো কেউই করে না। তো আপনি যে মানে বর্তমান প্রেক্ষাপটে বলেন ওটার একটা, এটার সাইডে একটা কথা জাস্ট আমি নিজের মতো করে জাস্ট নিজের জন্যই বললাম কি, জাস্ট আমার কাছে মনে হয় ব্যাপারগুলো এরকম মানুষ ভাবে। তো সোশ্যাল মিডিয়া দেখেও অতটা জাজ করা উচিত না যে যতটা ব্যাপার হয়। যেমন ওই, আমি যেটা প্রথমে ইন্ট্রোর ক্ষেত্রে বলতে বলতে যাচ্ছিলাম যে আহ, এরকম অবস্থা যে
মনে হয় যে বিএনপির চেয়েও জামায়াতে ইসলামী বা অন্যান্য দলগুলোর প্রভাব এত বেশি। আজকে একটা কোথায় যেন দেখতে পেলাম, একটা টক শোতেই বোধহয়, হ্যাঁ টক শোতেই, কেন্দ্রীয় সমন্বয় কমিটি বা হচ্ছে আসলে সমন্বয়ক কারা, মানে বা কেন্দ্রীয় সমন্বয়কে আবার কারা, এটা নিয়েও যথেষ্ট জলঘোলার ব্যাপার হয়ে আছে। কিন্তু মানে একটা কথা হচ্ছে কেন্দ্রীয় সমন্বয়কদের মাঝে ১৬০ জন না কতজনের মাঝেই নাকি প্রায় 2/3 এর বেশি হচ্ছে শিবিরের কর্মী। তো এটা নিয়ে কেউ ভালো কথা যে যা শিবির ভিতরে এত স্ট্রং হয়েছে, এত বেশি লিডারশিপ পেয়েছে। আবার আরেকজনের কথা যে অনেকে সরাসরি কথা যে শিবির এত ভালো মানুষ যে শিবির তো নিজেদের পরিচয় লুকায় রাখছিল। আম তো ওরা তো মুনাফিক। আ আবার কেউ নিউট্রালি কথা বলতেছে যে হাসিনার সময় তো পরিচয় দিতেই পারতো না কেউ। তো ওরা কিভাবে পরিচয় দিবে? তো এই বিভিন্ন ধরনের কথাবার্তা আরকি। কিন্তু আ আমার কাছে যতটুকু মনে হয় আ ঠিক আছে যে এত বছর চুপ ছিল মানুষ, বা 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 জামায়াত শিবিরকে আমরা যতটা দেখেছি যে সরকারের জাতাকলে পড়ে ওরা ভিতরে অনেক বেশি আ মানে দেয়ালে পিঠ থেকে যাওয়ায় যা হয়, এরকম দেয়ালে পিঠ থেকে যাওয়া অনেক বেশি স্ট্রং হতে পেরেছে। এটার মানে ফলাফলগুলো আমরা দেখতে পাচ্ছি আজকাল। আ কিন্তু তারপরেও মানুষ যারা হচ্ছে এটা নিয়ে একটু বেশি অতি উল্লাসী, ওদের ক্ষেত্রে আমি একটু নিরাশ করব ওদের ব্যাপারে। আবার যারা একদমই ব্যাপারটা খারাপ চোখে দেখতেছেন, আ যে ধর্ম জিনিসটাই থাকা উচিত। তবে আপনি যেটা বললেন যে জিয়া শেখ মুজিবের ক্ষেত্রে যে উনি ধর্ম আর রাজনীতিকে একসাথে করতে চাননি, বা ধর্মীয় রাজনীতি অফ করা মানে ধর্মহীনতা না। আম অনেকে যারা এই ইয়াতে বিশ্বাসী, ওদের ক্ষেত্রেও একটু হতাশ করব যে আম বিগত ১৫ বছরে যেই পজিশন ছিল ওই পজিশনটার চেয়ে অনেকটাই মানুষ বের হয়ে আসবে। যদিও মানুষ নিজে ধর্মকর্ম কম মানে, কিন্তু আ ধরেন ধরেন হয়তো আমার ক্ষেত্রেই আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি, হয়তো আমি অ্যাজ এ মুসলিম আমি হয়তো নামাজ ৫ ওয়াক্ত না পড়লেও যদি আমার মানে ধর্ম নিয়ে একটা যুদ্ধ লাগে, আমি এগিয়ে চলে যাব। কারণ মানুষের কাছে এক্ষেত্রে ইমোশনাল ব্যাপারটা এভাবে কাজ করে যে নামাজ পড়বো, এটার তো ফলাফল অনেক পরে টোরে, এবং মানুষ ইনস্ট্যান্ট ব্যাপারগুলো নিয়ে বেশি অ্যাক্টিভ থাকে। তো আজকে যুদ্ধ লাগছে, আমি এখনই যুদ্ধ করবো, হয় মরবো, মারবো, এখনই ফলাফল। মানে এই জিনিসগুলো নিয়ে মানুষ এত বেশি ট্রিগার হয়। তো আ এই গেল এই পার্টটা। তারপর আরেকটা ব্যাপার নিয়ে আরেকটু বলতে চাচ্ছিলাম যে জিয়া রহমানের ব্যাপারটা, যে শেখ মুজিব একরকম ছিল কিন্তু জিয়া রহমান জাস্ট উল্টা একটা কাজ করছে। জিয়া রহমান জামাতের রাজনীতিতে ব্যাক করিয়ে আনলো। তারপর যে বিসমিল্লাহির রহমানির রহিম যোগ করে তারপরে করলো কি আরো যে ইসলামিক দেশ, রাষ্ট্রীয় ধর্ম হ্যাঁ ইসলাম হ্যাঁ করছে। রাষ্ট্রধর্ম ইসলাম করলো। তারপর ইসলামিক যে কান্ট্রি গুলো, যে সৌদি আরব বা মিডল ইস্টার্ন কান্ট্রি গুলোর সাথে ভালো সম্পর্ক তৈরি করে তখন। এমনকি আমি যতটুকু জানি ছোটবেলায় দেখতাম যে জিয়াউর রহমানের ছবি দেখতাম যে উনি সৌদি আরবে বসে খেজুর গাছ লাগাচ্ছেন, ওখানে খাল খননের কাজ করতেছেন। তো এটা যতটুকু না উনি ধর্ম নিয়ে রাজনীতি, তত এর চেয়ে বেশি আমার কাছে মনে হয় উনি দেশের জন্যই ব্যাপারটা করেছিলেন যে ধর্ম নিয়ে রাজনীতি, মানে ওই দেশটা আমি যদি শুধু মিডল ইস্টার্ন কান্ট্রিগুলোর ক্ষেত্রে বলি, ওনার কারণেই হচ্ছে তখন কি বলে প্রবাসীদের যাত্রা শুরু হয় বাংলাদেশে। তো প্রবাসীদের ব্যাপারটা প্রবর্তকেই বলা যায় জিয়া রহমানের এই কাজগুলোর কারণে হচ্ছে তখন মাত্র বাংলাদেশ হচ্ছে নতুন স্বাধীন হয়। তারপর বাংলাদেশে যখন শুরুর দিকে তো সোভিয়েত সোশ্যালিস্টিক একটা ব্যাপার ছিল, তখন ওই জিনিসগুলো থেকে বের হয়ে ধর্মের ব্যাপারগুলোতে একটু ইন্ট্রোডিউস করানো মানুষকে, এটা বেশ ভালো কাজে দিয়েছিল বাইরে, বিশেষ করে মিডল ইস্টার্ন কান্ট্রিগুলোর সাথে ভালো সম্পর্ক করার ক্ষেত্রে। আবার আরেকটা জিনিস যেটা ওই যে আপনি যেটা বললেন যে যেহেতু অ্যাজ এ ম্যাক্সিমাম মানুষ মুসলিম, তো ওনাদেরকে ট্রিগার করার জন্য ধর্ম রাজনীতিটা উনি শুরু করছে, এটা অবশ্যই আমি
স্বীকার করি যে জিয়াউর রহমানই আসলে ধর্মের রাজনীতিটা মানুষকে ট্রিগার করেছে বাংলাদেশে। এর আগে ধর্ম নিয়ে রাজনীতিটা অতটা প্রকাশ্যে কেউ করেনি ওরকম ভাবে। শেখ মুজিব এর সময়কালে এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি থাকতে পারে যে ভারতের ইনফ্লুয়েন্স ছিল, ভারত চায়নি মুসলিম কান্ট্রিতে বা মুসলিম দল আসুক, এটা না বলি, এটা হয়তো থাকতেই পারে। কিন্তু জিয়াউর শেখ মুজিবের সময় ছিল উনি ওনার মতো করে এক না একতন্ত্র বা বাকশাল বা যাই গঠন করেছে। আমাদের আজকের টপিকেও ওটাতে আসতেছে না। জিয়া রহমানের পরে আপনি যে আরেকটা যেটা বললেন, এরপরে সরকারগুলোতে ওইটাই হচ্ছে জাস্ট মানে পিলো পাসিং এর মতো, একদল আরেকদলের কাছে পিলো পাসিং করতেছে, একদল আরেকদলের কাছে পিলো পাসিং করতেছে। ইসলামিক দলগুলো জাস্ট পুতুলের মতো যখন যাকে পায় বা নিজেদের মতো করে একটু দাঁড়ায়, আবার ভেঙে পড়ে, আবার গড়ে, এইভাবেই চলতেছে। তো এখনো আমরা তো অনেক বছর ভোট দেখি না। সেই বোধহয় লাস্ট কবে অ্যাকচুয়ালি ভোট হয়েছে, অ্যাকচুয়াল ভোট হয়েছে, এটা আমরা আসলে মানুষ জানি না। যে 2008-এর যে ইলেকশনটা, এটা অনেকটাই স্বচ্ছ ছিল, কিন্তু তারপরেও এখানে কার্যকরী অভিযোগ আছে। সেই যদি আজকে 24, আমি ধরলাম 26 সালে ইলেকশন হলো, 26 সালে ইলেকশন হলো যে লেজিট হবে, এটা কোশ্চেন থাকেই। তারপরও তুলনামূলকভাবে অনেকটাই লেজিট হবে। তো আমার মনে হয় যে অনেক বছর যদি ইলেকশন হয় না, আসলে ইলেকশনে গেলে বলা যাবে যে মানুষ কতটুকু ধর্ম ভিত্তিক রাজনীতি বা একটু লেফট রাজনীতির, তো বাংলাদেশে সহজ বাংলায় লেফট রাজনীতির ভাত নেই বাংলাদেশে এখনো। মানে বামপন্থী এগুলো মানে ধর্মভিত্তিক রাজনীতিগুলোর তো ধরেন একটা বড় পুতুল, আর বাম দলের গুলো একদম ছোট একটা পুতুল বড় দলগুলোর কাছে। এখন বড় দল যদিও প্লেয়ার কমে গেছে, আরেকটা মানে এতদিন একটা প্লেয়ার ছিল, এখন একটা প্লেয়ারই। তো মানুষ আগের ভোটগুলো যদি দেখি, জাস্টিফাই করি, আমরা দেখি যে বড় দলগুলোর কাছে এভারেজে 30-40% ভোট ও নিজের কাছেই থাকে। ও আরেকটা সঙ্গী নেয় যেমন হচ্ছে আরো 20-30% বেশি নিতে পারে। তো একটা দলের কাছে একটা দেশের 30% থেকে 40% ভোট থাকা মানে অনেক বিশাল একটা ব্যাপার। তো আমরা যদি অনেক বছর ভোট পাই না, কি হয় বলা যায় না। জেনজির যুগ, মানুষের কাছে মোবাইল ফোন আছে, চেঞ্জ হতে পারে। আমার কাছে ওভারঅল এমন একটা মনে হয় কি যে আসলে ভোটের আগে বলা যাচ্ছে না। যে আমরা অনেকেই বিভিন্নভাবে জাস্টিফাই করতেছেন, দেখলাম সোশ্যাল মিডিয়াতে, বা হচ্ছে শিবিরের বা অ্যাক্টিভিটি বাড়া বা এটা সেটা নিয়ে, বা ওরা কেন রাজনীতি করবে, কেউ বলতেছে ওরা তো অবৈধ দল, কেউ বলতেছে সবাই করলে ওরা কেন করতে পারবে না, সবাই করুক, নিজেদের মাঝে প্রতিযোগিতা করুক, কে কতটুকু ভালো করতে পারে, যে যেমন করে বলতেছে। কিন্তু একটা ফেয়ার ইলেকশনের আগে আসলে বলা যায় না কোনো কিছু। আমি বলতে গেলে আমার মতো করে, নিজের মতো করে আমি এভাবে ভেবে নিয়েছি আর কি, যে ইলেকশনটা হোক, তারপরে আসলে আমি কমেন্ট করব। আমি অনেক কথা বলে ফেললাম পুরো আপনার ব্যাপারটাই র্যাপ আপ করতে গিয়ে। আচ্ছা, আম, যেটা হচ্ছে আহ, ধর্ম ভিত্তিক রাজনীতি বা জামাত সবকিছু নিয়ে আমার কিছু অবজারভেশন বলতেছি। এটা হচ্ছে আহ, আমাদের দেশে আসলে কোনো দলকেই ওভাবে একদম আদর্শের রাজনীতি করে সেভাবে বলা যায় না। আহ কারণ হচ্ছে প্রত্যেকের রাজনৈতিক একটা চাওয়া পাওয়া আমার মনে হয় থাকে প্রত্যেক দলেরই। প্রথম দিকে ভাবতাম হচ্ছে বাম দল যারা করে তারা আসলে হচ্ছে সেভাবে ক্ষমতা নিয়ে বদার্ড না, মানে তারা হচ্ছে তাদেরটা মোটামুটি আদর্শিক রাজনীতি বলা যায়। কিন্তু এখন রিসেন্ট কয়েক বছরে হচ্ছে ওদের কার্যক্রম বেশ সমালোচনা করার মতো, এবং হচ্ছে যে এখন কি বলে একরকম হাসি ঠাট্টার পাত্রই হয়ে গিয়েছে বলে ধারণা আর কি মানুষের কাছে তারা। তো সেভাবে চিন্তা করলে আসলে হচ্ছে আহ এমন দল খুব কম আছে যারা আদর্শের ভিত্তিতে রাজনীতি করে আর কি। তো বলা যায় হচ্ছে যে
জামাতের যে এখন আমরা বলতেছি শক্ত অবস্থান বা জনপ্রিয়তা বেশি, সেটা আসলে দল হিসেবে তাদের আহ জনপ্রিয়তাকে রিপ্রেজেন্ট করে নাকি আহ আরেকটা বিষয় হচ্ছে ধরেন তারা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত নিজেদের কার্যক্রম চালাতে পারেনি এবং বেশ হচ্ছে যে কি তাদের অনেক অনেক কিছু। ঝামেলার মধ্যে দিয়ে যেতে হয়েছে এবং নিষ্ক্রিয়ভাবে কাজ করতে হয়েছে, তারা সক্রিয়ভাবে কখনো সামনে আসতে পারেনি সেভাবে। তো আমাদের দেশের মানুষের বিষয়ে মন মানসিকতা নিয়ে আমি যা অবজার্ভ করলাম সেটা হচ্ছে আহ অন্যান্য দেশের ক্ষেত্রে না বলি, কারণ আমার জানার পরিধি খুবই কম, সেই হিসেবে আমি আমার দেশের কনটেক্সটেই বলি। সেটা হচ্ছে এটা অবশ্য অন্য দেশের ক্ষেত্রে বা ইন জেনারেল সকল মানুষের ক্ষেত্রে আমার মনে হয় একটু হলেও কাজ করবে। সেটা হচ্ছে কোনো দল যখন সেভাবে নিপীড়িত হয়, অত্যাচারিত হয় অন্য দল দ্বারা, তখন হচ্ছে যেই দলটা নিপীড়িত হচ্ছে তারা তাদের স্বাভাবিক কার্যক্রম চালাতে পারছে না, তাদের প্রতি এক ধরনের সহানুভূতি তৈরি হয় মানুষের মধ্যে দিনের পর দিন। ঠিক আছে, তো হচ্ছে জামাতের জনপ্রিয়তার এটা একটা কারণ আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে তারা দীর্ঘদিন আহ তাদের কার্যক্রমগুলো চালাতে পারেনি এবং বিভিন্ন হত্যা গুম থেকে শুরু করে বিভিন্ন নিপীড়নের শিকার হয়েছে, এবং এটা তাদের জনপ্রিয়তার পেছনে একটা কারণ। এবং এক্ষেত্রে হচ্ছে আসলে তারা দল হিসেবে জনপ্রিয় না, জনপ্রিয় ভাবে বলা যায় না পুরোপুরি, মানে তাদের জনপ্রিয়তা যে পুরোপুরি দলের বা তাদের আদর্শের কারণে এসছে জিনিসটা এরকম না। জিনিসটা হচ্ছে ওই যে আওয়ামী রেজিমের অন্যায়ের অন্যায় নিপীড়নের শিকার হওয়ার কারণে মানুষের সেন্টিমেন্ট কাজ করছে তাদের উপর। এটা একটা পোর্শন, আমি বলছি না যে সবাই একদম ওই কারণেই তাদের সাপোর্ট করছে বা ওই কারণে তাদের মূল জনপ্রিয়তাটা ওই কারণে হচ্ছে, জিনিসটা এরকম না। আমি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের দেশে এরকম একটা ধারা আছে এখন। আওয়ামী লীগ কে কেউ দেখতে পারে না বা হচ্ছে সাম্প্রতিক সময়ে তাদেরকে এখান বিতাড়িত করা হলো একরকম। তো আর 20-30 বছর পরে যদি আমি ওই আওয়ামী লীগ ক্ষমতায় আসে বা হচ্ছে যে আহ যদি আমরা আওয়ামী লীগ ইলেকশন করবে এরকম কোনো ঘোষণা আসে, আমার মনে হয় এখন মানুষের মধ্যে যে ক্ষোভটা আছে ওই 20-30 বছর পরে সেম ক্ষোভটা থাকবে বলে আমার মনে হয় না। এটা একটা বিষয়। তারপর হচ্ছে আমাদের দেশে আপনি আপনি যেটা বললেন যে ভারত ইলেকশনের ব্যাপারটা, সেটা হচ্ছে এখনো বলা যাচ্ছে না কি হবে, তবে আমার মনে হয় আমি কিছুটা ধারণা করতে পারছি, সেটা হচ্ছে আম, ও এখানে একটা বিষয়, উম, ধর্ম আমাদের দেশে রাজনীতিতে ধর্ম আসার আরেকটা কারণ হচ্ছে যে পাকিস্তান বা ভারত, বিশেষ করে ভারতে যে বর্তমান সরকার বিজেপি সরকার, তারা তো ধর্মকে পুঁজি করে আসলে ক্ষমতায় আসছে, এটা একদম জানা কথাই, ওপেন সিক্রেট। সেটার একটা প্রভাব কিন্তু বাংলাদেশে আছে, আহ যে হচ্ছে তারা একদম কট্টর হিন্দুত্ববাদী সংগঠন, আর এখানে হচ্ছে উম তাদের বিরুদ্ধে একটা বলয় তৈরি হয়ে গিয়েছে আমাদের দেশে। বা হচ্ছে আহ তাদের ওই জিনিসটা তাদের যে ধর্মকে পুঁজি করে রাজনীতি করে সেটাকে সেটাকে এখানে এখানের মানে সেই উদাহরণ টেনে আমাদের এখানে ধর্মীয় রাজনীতিটাকে জাস্টিফাই করা হয় যে ভারতের মতো দেশে যদি এরকম একটা সরকার থাকতে পারে তাহলে আমাদের দেশে কেন নয় এরকম। তো কিন্তু ভারতে যেভাবে বিজেপি সরকার ধর্মকে পুঁজি করে আসতে পারছে, বাংলাদেশে আমার মনে হয় না এরকম ধর্মকে একদম পুঁজি করে এরকম সরকার গঠন হবে বলে এখনো বাংলাদেশ ওই পরিস্থিতিতে গিয়েছে বলে মনে হচ্ছে না আমার কাছে। হয়তো কিছু আহ আসন পেতে পারে সংসদে, বাট হচ্ছে একদম সরকার গঠনের মতো পরিস্থিতি এখনো আসেনি বলেই মনে হয়। এটা ঠিক। আরেকটা ব্যাপার আমি আপনার কথার সাথে অ্যাড করতে চাচ্ছি যে মানুষের মাঝে যেমন যে ছাত্রদের কাছে যে একটা মানুষের সেন্টিমেন্ট যে বিএনপি আওয়ামী লীগ তো অনেক দেখলাম, আম, ছাত্ররা এবার কিছু করে দেখাক, যেহেতু ওরা দেশ স্বাধীন করলে ওরা সংস্কারও করতে পারবে বা যেটা
মানুষ বলতেছে। কিন্তু এই ব্যাপারটা কিন্তু খেয়াল করবেন, এই জিনিসটা কিন্তু আস্তে, আস্তে কমে যাচ্ছে। এটা কমাটাই স্বাভাবিক। জামাতের ক্ষেত্রেও অনেকটা এরকম। আমি যেহেতু বড় দল জামায়াত, এজন্য জামায়াতেই বলতেছি। আমি অ্যাকচুয়ালি সব ইসলামিক দলগুলোই বলতে চাচ্ছিলাম। তো জামায়াতের ক্ষেত্রে ব্যাপারটা এরকম যে মানুষ, আপনি যেটা বললেন যে যেহেতু ওরা নিপীড়নের শিকার হয়ে এখনো টিকে আছে বা এখনো বেশ ভালো অ্যাক্টিভিটি দেখাইতে পারতেছে, প্রতিশোধ পরায়ণ না। বিএনপি যেরকম কিছু বেশ অ্যাক্টিভিটি করে ফেলছে প্রতিশোধ পরায়ণতার ব্যাপারগুলো নিয়ে, তো মানুষ খুশি। তো জিনিসটা যখন তো মানুষের কাছে যে নতুন একটা ফ্লেভার আসতেছে, মানুষ সবসময় নতুনত্ব চায়। ওই জিনিসটাও এখানে কাজ করতেছে আমার আমার কাছে যতটুকু মনে হয়। আর আমাদের উপমহাদেশেই এমনিতেই ভারত সেন্ট্রিক রাজনীতি, মানে ভারত উপমহাদেশে আমাদের ধর্মভিত্তিক রাজনীতির ব্যাপার এটা অনেক আগে থেকে। এটা হয়তো আপনি যেটা বললেন ওই যে বলতেছিলেন ব্রিটিশদের কথা, ওদের পর থেকেই আসলে ধর্ম নিয়ে, ধর্ম ভাগ করে দিয়ে যে একটা দেশকে ডিভাইড অ্যান্ড রুল করা যায়, এই জিনিসটা ওরাই তৈরি করে গিয়েছিল। আর ওরা তৈরি করার মেইন কারণ ছিল যে তখন উচ্চবিত্ত হিন্দুদের একটা রোষানলের শিকার হতে হতো, মানে মুসলিমদের। ওই জিনিসটাই ওরা খুব ভালোভাবে কাজে লাগাইতে পারছে, যেটার ফলাফল আজকে আমরা এখনো দেখতেছি। কিন্তু আমেরিকানরা বা ইউরোপিয়ানরা ওরা করলো কি, ওরা নিজেদের লিবারেল নীতির দিকে নিয়ে গেছে, বা ওরা ধর্মটাকে এমন একটা স্টেপে নিয়ে গেছে যে ধর্মটা জাস্ট একটা বিশ্বাসের জায়গা, বা এটা জাস্ট পালন করবো এরকম কিছু, মানে এটাই আমার জীবনের বিধান না ওদের ক্ষেত্রে ধর্মটা। কিন্তু আমাদের ক্ষেত্রে হিন্দু ধর্ম বলেন, ইসলাম ধর্ম বলেন, যে দুইটা ধর্ম নিয়ে আমাদের বেশি ঝামেলা হয়, এটা কিন্তু আমাদের ক্ষেত্রে জীবনের বিধান আমাদের। তো আমরা ভাবি যে জীবনের বিধান, তাই বিধান বলতে গেলে তখন হচ্ছে তো মানে টিপিক্যাল রাজনীতির সাথে ঝামেলাটা তৈরি হয়। তো ওরা ওদের ব্যাপারটা জাস্ট ওদের চার্চ ভিত্তিক। তো এজন্য সাধারণ খ্রিস্টান মানুষ ধর্ম নিয়ে রাজনীতির সাথে কোনো ঝামেলাই হয় না ওদের। এই জিনিসটা ওরা পলিটিশিয়ানরা বা পাদ্রীরা বা যেভাবে হোক নিজেরা নিজেদের মতো করে মানুষকে বুঝায় নিয়ে অনেকগুলো জেনারেশন এভাবে তৈরি করে নিয়ে আসছে। অ্যাকচুয়াল খ্রিস্টান ধর্ম আমি যতটুকু জানি ওটাও পরিপূর্ণ জীবন বিধান হিসাবেই তৈরি, কিন্তু ওরা জিনিসটাকে এইভাবে তৈরি করে ফেলছে। এখন একটা জাতি যদি পুরোপুরি একটা চেঞ্জ হয়ে যায়, তখন এর পরের জেনারেশন গুলোতে আর ব্যাপারগুলো থাকে না। কিন্তু বাংলাদেশ বা আমাদের সাবকন্টিনেন্টের যেরকম একটা জাতিকে পুরোপুরি একদম 100% চেঞ্জ করার ব্যাপার থাকে না। ইউরোপ আমেরিকা যে সবাই 100% চেঞ্জ হয়েছে তা না, কিন্তু একদম মেসিভ লেভেলে চেঞ্জ আছে। কিন্তু আমাদের ক্ষেত্রে ওরকম না, আমাদের সর্বোচ্চ 70-30 হতে পারবে, আর বেশি হওয়ার সুযোগ নেই। তো কিন্তু 30% নাম্বারটা কিন্তু অনেক হিউজ। তারপর দেখা যাক, আমাদের যদি দেখা যায় যে এই জিনিসগুলো যখন কনফ্লিক্টে চলে আসতেছে, আপনি যেটা বললেন যে সরকার গঠন নিয়ে, ওই সরকার গঠন নিয়ে যদি বলি যে এখন আমরা রাজনীতিটা দেখি, বা আমরা যারা সচেতন নাগরিক হিসেবে নিজেদের প্রমাণ করতে চাই, আমরা রাজনীতিটা দেখি ঢাকা শহর ভিত্তিক। চট্টগ্রাম, এরপর ধরেন চট্টগ্রাম শহর, রাজশাহী শহর, এর বাইরে কিন্তু আমাদের হাতে এই মুহূর্তে ভোট ছাড়া কোনো রিসোর্স নাই। তো আবার ধরেন ইসলামিক দলগুলোর ক্ষেত্রে আমি যতটুকু জানি, ওরা জানে ওরাও একদম পুরোপুরি নিজেদের সরকার গঠন করতে পারবে না। মানে এত বেশি চেঞ্জ বাংলাদেশে এখনো চলে আসেনি। ওই যে আমি যেটা বললাম যে মানুষ জানে হুজুর মানুষ ভালো, কিন্তু হুজুরের ভর্তি বেলা, কারণ হুজুরের ব্যাপারটা ওদের মানুষের, বাংলাদেশের মানুষদের চিন্তা ভাবনা একটু আলাদা। তো এটা গেলো একটা। আবার একই সাথে ওদের এত রিসোর্সও নাই যে ওদের 300টা আসনেই ওরা হচ্ছে নিজেদের প্রার্থী দিতে পারবে। আমি যদি ধরেই নিই যে সবগুলো ইসলামিক দল একসাথে আজকে ঐক্যবদ্ধ হলে নিজেদের, আপনি যেটা বললেন বিশ্বাসের কিছু ব্যাপার তফাৎ আছে, ওগুলো বাদ দিয়ে যদি আমি একসাথে ধরে নিই, তারপরেও আর নিজেদের 300টা আসনে ভোট আসন দিতে পারবে না, কিন্তু 100টা তো দিতে পারবে অবশ্যই। তো মানে যারা ইসলাম কান্ট্রি, ইসলামিক কান্ট্রি বলা উচিত না, কারণ ইসলামিক কান্ট্রি আসলে এই মুহূর্তে এক্সিস্ট করানো বিশাল বিশাল একটা ব্যাপার। বাংলাদেশের ইরান, ইরাক বা হচ্ছে লেবানন, ওদের মতো দেশগুলা যারা খুবই একটি এক্সট্রিম
হচ্ছে ইসলামিক কান্ট্রিতে বিশ্বাসী, ওরাও এখনো ব্যাপারটা ফুললি স্টাবলিশ করতে পারে না, কারণ এই ওয়ার্ল্ডে এটা করাটাও খুবই টাফ হয়ে গেছে এখন, যেহেতু একটা দেশ আরেকটা দেশের নির্ভরশীল থাকে, বাইরের দেশগুলো ক্ষেত্রে ইসলাম ফোবিয়া একটা ব্যাপার কাজ করে, তো ওই ক্ষেত্রে করাও যায় না। তো as a বাংলাদেশ আমাদেরও ইসলামিক কান্ট্রি বলার সুযোগ নেই, কিন্তু ইসলামিক দল যেটা গণতান্ত্রিক উপায়ে দেশ চালানোর ব্যাপারটা নিয়ে কাজ করতে পারে। তো ওরা যেহেতু বললাম 100টা আসন হয়তো পেতে পারে, 100টা আসন, তাহলে যারা হচ্ছে চায় যে ইসলামিক দল উঠে আসুক, যারা চাই ওই 100টা সিট যদি ওরা পায় আমার মতে, তখন আসলে বলা যাবে যে ওরা কতটুকু ভালো কাজ করতে পারে, বা এই ব্যাপারটা যদি ওরা দেখিয়ে দিতে পারে, ইন ফিউচার আমার কাছে মনে হয় যে খুব যথেষ্ট ভালো সম্ভাবনা আছে এই নেক্সট ইলেকশনের পরের ইলেকশন যেটা, সেটাতে আরো বেশি সিট ধরতে পারার। তখন মানুষদের মাঝে একটা ভ্রান্তি কেটে যাবে যে হুজুরকে কেন ভোট দিব না আমি, বা মোল্লাদের কেন ভোট দিব না, মোল্লা মানেই হুজুর, মোল্লা মানেই মক্তব্য বসে আলিফ বাতা পড়াবে, মোল্লা মানেই গরিব, মোল্লা মানেই রাজনীতি নিয়ে কোনো জ্ঞান নাই, মোল্লা মানেই চায় বোরকা পরা মেয়ে, বা মোল্লা মানে চার বিয়ে করবে, মানে একটা টিপিক্যাল যে ধারণা মানে মানুষের মাঝে হুজুরদের নিয়ে, বা কেউ দাড়ি টুপি পাঞ্জাবি পরলে যেরকম একটা ধারণা, ও একটু নিরীহ গোছের, ও চালাক না, ওরা যদি ঠকায় দিতে পারে, এই যে ব্যাপারগুলো, এই জিনিসগুলো নিয়ে মানুষের খুব ভুল ভাববে। আমার কাছে মনে হয় ইসলামিক দলগুলোর এই জিনিসটা খুবই ফোকাস রাখা উচিত এখন, যে আমি এখন শর্ট গোলে আছি, আমার এটাকে খুব লার্জ স্কেলে নিয়ে গিয়ে নিজের বিপদে ফেলানোর কোনো দরকার নেই। যে ধরেন বিএনপির মতো, তো বিএনপি যেটা চায়, বিএনপি তো অবশ্যই সরকার গঠন করার লক্ষ্যে আগাচ্ছে, কিন্তু ইসলামিক দলগুলোর এদিক থেকে খুবই সুবিধা যে ওরা আন্ডারডগ হয়ে আছে এই মুহূর্তে, যে আমরা জানি যে আমরা খুবই ছোট পজিশনে আছি, আমরা যদি এখন বড় পজিশনে বিএনপির সাথে কোলাপ করতে চাই, বা নিজেদেরই একটু ওপেন এক্সপ্লোর করতে চাই, হয়তো আমরা প্রপারলি স্টেবল থাকতে পারবো না, বা হয়তো প্রপারলি যদি যতগুলো আসন পাবো ততগুলোতে কাজ করতে পারবো না। এর থেকে ভালো আমি কিছু বাছাই করে যদি 100টা, অনেক বেশি 50+ পাওয়াটা খুব টাফ না, বাংলাদেশে এই মুহূর্তে পাবে 50+ আসন পাওয়ার কথা। 50+ আসন যদি পায়, 50টা আসনে যদি 5 বছরে কাজ করে দেখাইতে পারে, এটা 2 গুণ না 3 গুণ হওয়াটা অস্বাভাবিক কিছু না, মানে আগামী এই ইলেকশনের পরে ইলেকশনটাতে। আর যেটা বললাম যে বাংলাদেশের মানুষের লাইফস্টাইল খুব একটা চেঞ্জ হবে না তত্ত্বাবধায়ক সরকারের পরে গিয়েও, কিন্তু মানুষের, আমার কাছে মনে হয় মানুষের ভোট দেওয়ার ক্ষমতাটা, বা হচ্ছে মানুষের মত প্রকাশের ক্ষমতা, এরকম কিছু বেসিক নিডস মানুষের চেঞ্জ হবে। এটা ছাড়া মানুষের লাইফস্টাইল চেঞ্জ করে ফেলা, বা বাংলাদেশের টাকার মান বাড়ানো, শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করে ফেলা, অনেক কিছু, যে বিশাল বিশাল চিকিৎসা ব্যবস্থা চেঞ্জ করে ফেলা, রাস্তাঘাট চেঞ্জ করে ফেলা, এই জিনিসগুলো হুট করে মানে রাতারাতি হয় না কখনো, এটা হলো অনেক লং টার্মের ব্যাপার। কিন্তু যে জিনিসগুলো মানুষের হাতে, যে ভোটদানের অধিকার, তারপর মত প্রকাশের অধিকার, এরকম বেসিক নিডসগুলো চেঞ্জ হবে বলে মনে হচ্ছে। এই জিনিসটা নিয়ে আমার মানে আমি যদি ইসলামিক দলগুলোর পক্ষে থেকে বলি, আমার মতে তাদের কাছে সাজেশন থাকবে এই ব্যাপারটা, যে ওদের এভাবে কাজ করা উচিত। তো খুব সম্ভবত আমি আমার একজন বন্ধুর মাধ্যমে জেনেছি যে ইসলামিক দল বলতে জামায়াত ইসলামী প্ল্যান আছে, যে ওদের আপাতত মানুষের সাথে ওরা ইন্টারাকশনে যাচ্ছে, মানুষের সাথে নিজেদের পরিচয় করাচ্ছে, মানুষের ভুল ভ্রান্তিগুলো ভাঙাচ্ছে। আগের মতো করে সেই 12-13 সালের দিকে আমরা দেখতাম বিভিন্ন লিফলেট প্রদান করতো, মানুষের কাছে বেশ ভালোভাবে নিজেদের অ্যাপ্রোচ তৈরি করার চেষ্টা করতেছে, মানে শান্তিপূর্ণভাবে, বিশাল সভা সমাবেশ করে না, মানুষের চলার পথে, মানুষের মানে দৈনন্দিন জীবনে ব্যাঘাত না ঘটিয়ে ওরা ওদের শান্তিপূর্ণভাবে সভা সমাবেশের মতো করে না করে নিজেদের মতো করে কাজ করে যাচ্ছে। তো ওদেরও প্ল্যান আছে যে আমাদের কিছু আসন দরকার, নিজেদের একটা প্ল্যাটফর্ম তৈরি করবে, তারপরে গিয়ে ওটা কাজ করবে। এটা বেশ ভালো প্ল্যান, যদি প্ল্যাটফর্মটা ভালোভাবে ইউটিলাইজ করতে চায়। এখন বাংলাদেশের মানুষের আগের মতো করে
দমন পীড়ন করা কখনোই সম্ভব হবে না, অ্যাটলিস্ট আগামী 20 থেকে 30 বছর হবে না। কারণ এই জেনারেশনটা মাত্র শুরু হচ্ছে, ওরা এই শুরুতেই ওরা বিশাল একটা বিপ্লব তৈরি করছে। এই জেনারেশনটা মানে আদবুড়ো হওয়া 40-50 বছরের যাওয়ার আগ পর্যন্ত ওদেরকে হুট করে আমি একটা কিছু চাপাই দিয়ে ফেললাম, ওরকম করার পসিবিলিটি হবে না। খুব মানে সম্ভাবনা খুবই খুবই কম, যদি না বিশাল বিশাল কিছু চেঞ্জ কেউ ভিতরে ভিতরে করে, সেটা ভিন্ন ব্যাপার। তো তো যা ইসলামিক দলগুলো যদি একটা সুন্দর প্ল্যাটফর্ম করে ভালোভাবে মানুষের সাথে বিহেভ করতে পারে, ওদের জন্য খুব ভালো সম্ভাবনা আছে। ওই দিক থেকে আবার আমি আজকের পডকাস্টের টপিকের বাইরে গিয়ে একটু কথা বলি। আপনাকে আমি ফ্লোর দিচ্ছি না আমি জানি, কিন্তু আমার কথা বলতে বেশ মজা পাচ্ছি আজকে আমি। আম, আহ, ওই দিক থেকে যদি বিএনপির ক্ষেত্রে বলি, বিএনপির ক্ষেত্রে ও বেশ ভালো সুযোগ আছে এই জিনিসগুলো নিয়ে কাজ করার। যে মানুষের সাথে একটা আগের যে ওদের অনেক ভুল বুঝাবুঝি বা অনেক কিছু আছে, যদিও ইসলামিক দলগুলোর ক্ষেত্রে ব্যাপারটা অনেকটাই সহজ এখন, কিন্তু বিএনপির ক্ষেত্রে একটু কঠিন। কিন্তু বিএনপি যদি সেম থিওরি অ্যাপ্লাই করে আগাতে চায়, আশা করি পারবে। কিন্তু বিএনপির ক্ষেত্রে আরেকটা কঠিন, কারণ বিএনপি সরকার গঠন করতে হবে বিএনপির, বা বিএনপির মতো দলের আসলে বিরোধী দল হওয়াটা ওদের জন্য একটা মানে একে লজ্জাজনক ব্যাপারটা আমি বলবো না, কিন্তু ওদের জন্য বেশ ঝামেলাপূর্ণ হয়ে যায় ব্যাপারটা। তো বিএনপির জন্য একটু টাফ। তো ওই দিক থেকে ইসলামিক দলগুলোর খুব ব্রাইট ফিউচার আছে বলে আমার মনে হচ্ছে। এখন যারা লিবারেল বা শাহবাগী বা যে যাই বলুক, ওরা হয়তো আমাকে বেশ খারাপ দৃষ্টিতে দেখতে পারেন যে আমি বোধহয় ইসলামিক বা আমি বোধহয় মৌলবাদী টুলবাদী এরকম কিছু। আসলে ব্যাপারটা ওরকম না। আমি আমার দিক থেকে আমি ওনাদেরকে ক্ল্যারিফাই করতে চাই যে আমি একজন সাধারণ বাঙালি। আমি চাই মানুষ ভালো থাকুক। ভালো থাকার ক্ষেত্রে ধর্মভিত্তিক রাজনীতি হোক বা ধর্ম ছাড়া রাজনীতি হোক, বা ধর্ম নিয়ে রাজনীতি অবশ্যই সাপোর্ট করে, আর ধর্মভিত্তিক রাজনীতি যেই রাজনীতি যেই করুক, সেটা যদি মানুষের কল্যাণের পক্ষে হয়, অবশ্যই আমরা এটা নিয়ে এটা সাপোর্ট করব। হ্যাঁ, সেটাই। আচ্ছা, আমি এখানে একটা বিষয় বলি, সেটা হচ্ছে আপনার কথায় উঠে আসছে জিনিসটা, এবং আরো ক্ষেত্রে যেটা দেখি আহ বারবার হচ্ছে ইলেকশনের ব্যাপারটা চলে আসছে। এখন আমার কথা হচ্ছে ভোট দিয়ে একটা দলের জনপ্রিয়তা মাপাটাও পুরোপুরি ঠিক না আমার মতে। সেটা হচ্ছে ভোট অনেক কিছুর উপর ডিপেন্ড করে, যেমন আহ এই যে বাম দলগুলো বা আহ, কি বল, এখন যাদেরকে শাহবাগী বলা হয় আর কি, আচ্ছা আমরা বাম দলই বলি, সেটা হচ্ছে আহ তাদের আলাদা বাম দল বা হচ্ছে ইসলামপন্থী দল, তাদের আলাদা আলাদা হচ্ছে যে জোন থাকে। যেমন ইসলামপন্থী দলগুলো বাংলাদেশের রিমোট এরিয়ার মানুষগুলোকে, প্রান্তিক জনগণকে যেভাবে আসলে কানেক্ট করতে পেরেছে, আহ বাম দলগুলো আমার মনে হয় না সেভাবে পেরেছে। আবার বাম দলগুলোর আলাদা ইন্টারেস্ট হচ্ছে যারা শহরপন্থী, তারপর একটু এলিট শিক্ষিত সোসাইটির মোটামুটি, মানুষজন। তাদের ওই জায়গায় তাদের আবার জনপ্রিয়তা বেশি। কারণ হচ্ছে তারা সাংস্কৃতিক আন্দোলন বা সাংস্কৃতিক ভিন্নতা এগুলো পুঁজি করে ওই ওই দলকে তারা আকৃষ্ট করেছে। আবার অপোজিট সাইডে আমি যদি ইসলামপন্থী দলগুলোর কথা বলি, তারা হচ্ছে ধর্মকে পুঁজি করে বা হচ্ছে তারা ধর্মের ভিত্তিতে রাজনীতি করে, তারা হচ্ছে রিমোট এরিয়ার মানুষগুলোকে আকৃষ্ট করতে পেরেছে। তো এখানে বিষয় হচ্ছে যে যেহেতু রিমোট এরিয়ার মানুষের জনসংখ্যা একরকম, তারপর হচ্ছে আবার আহ, যে শহরপন্থী বা যারা আছে তারা হচ্ছে আম, তাদের জনসংখ্যা আলাদা। সেক্ষেত্রে ভোট দিয়ে পুরোপুরি তাদের জনপ্রিয়তা মাপাটা ঠিক না। এখানে আরেকটা বিষয় কাজ করে, সেটা হচ্ছে আমরা যেহেতু আহ অর্থনৈতিক বা ভৌগোলিক সব দিক দিয়ে বিবেচনা করে অত স্ট্রং পজিশনে নেই, যেহেতু আমাদের দেশকে এখন কি বলা যায়, উন্নয়নশীল না,
এটা কি পর্যায়ে জানি ছিল? আমাদের দেশ উন্নয়নশীল, স্বল্পোন্নত দেশের হ্যাঁ, স্বল্পোন্নত স্বল্পোন্নত দেশ। স্বল্পোন্নত দেশের মধ্যে, হ্যাঁ। হুম, স্বল্পোন্নত দেশের মধ্যে পড়ে। সেক্ষেত্রে আমাদের হচ্ছে অন্যান্য দেশের যেমন হচ্ছে আমেরিকা, ভারত ইত্যাদি দেশের উপরে অনেকটাই নির্ভর করতে হয়। সেক্ষেত্রে এইসব দেশের আহ দৃষ্টিভঙ্গি বা হচ্ছে তাদের মতবাদ, আহ, আহ, তাদের একটা ওইসব দেশের একটা সুযোগ থাকে আমাদের দেশে আহ তাদের মতাদর্শ স্টাবলিশ করার। সেক্ষেত্রে আপনি দেখবেন যে শিক্ষিত যারা জনগোষ্ঠী আছে তাদের মধ্যে একটা গোষ্ঠী থাকে যারা আসলে হচ্ছে তারা নিজেরাও জানে ইসলামপন্থী দলগুলোর আহ যে আদর্শ থেকে শুরু করে তাদের রাজনৈতিক বিভিন্ন আচরণ এবং তাদের বিভিন্ন কার্যক্রমগুলো প্রশংসা করার মতো, কিন্তু আহ এই যে ওপেনলি সেটার প্রশংসা করা, সেটাকে উৎসাহিত করা হয় না আমাদের দেশে। আহ, কেউ কেউ যদি বিশ্বাস করে যে আসলে ইসলামপন্থী দলগুলো অনেক ভালো করছে, সেটা সে মনে মনে বিশ্বাস করে ঠিকই, কিন্তু সে সবার সামনে বলতে সাহস পায় না বা হচ্ছে উৎসাহিত বোধ করে না। সে মনে করবে সাথে সাথে তাকে একটা ট্যাগ দিয়ে দেওয়া হবে বা মনে করা হবে সে আহ উগ্রপন্থী বা এই টাইপের কিছু একটা। তো আহ, উম, যে আমাদের দেশে ইসলামপন্থী দলগুলোর এখনো পর্যন্ত সেভাবে উঠে না আসার পেছনে এটা একটা কারণ আমার বলে মনে হয়। আর একটা বিষয় হচ্ছে আরো দুটো বিষয় খেয়াল করলাম, সেটা হচ্ছে উম ওই যে মুক্তিযুদ্ধের সময় যে আমাদের কিছু কর্মীর কার্যক্রম কিন্তু প্রশ্নবিদ্ধ। আহ তো এখন এই বিষয়ে তাদের আমার মনে হয় স্পষ্ট অবস্থান নেই, আমার চোখে পড়েনি অন্তত। আহ, এখন কোন দলকে তো তার অতীত দিয়ে বিবেচনা করা কতটুকু ঠিক। এখন আমার কথা হচ্ছে আমাদের দেশে ওই প্র্যাকটিসটা নাই। আমি কোন একটা দল করতেছি মানে আমার ওই দল, আমি নিজের দলের সমালোচনা করতে পারবো না। যিনি এই এই অবস্থান থেকে আমার মনে হয় সরে আসা উচিত। এখন যারা আছেন তাদের এই বিষয়ে আসলে একটা শক্ত অবস্থানে যাওয়া উচিত যে আহ অতীতে যেটা হয়েছিল সেটাতে তাদের হয়তো গাফিলতি ছিল বা হচ্ছে কি কারণে গাফিলতিটা ছিল সেটার ব্যাখ্যা দেওয়া পরিপূর্ণ, এবং যদি গাফিলতি থেকে থাকে সেটা যাতে সেটা ভবিষ্যতে হবে না সেই নিশ্চয়তা দেওয়া, প্লাস হচ্ছে সেটা মেনে নেওয়া, স্বীকার করা যে আসলে সব দলেরই তো সীমাবদ্ধতা থাকে। এমন না যে আওয়ামী লীগ কোনো অন্যায় করেনি, এমন নয় যে বিএনপি কোনো অন্যায় করেনি। জিনিসটা হচ্ছে যে আমার অন্যায় মানে হয়েছে আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে, সেটাকে অ্যাড্রেস করা, জাস্ট এতটুকুই। এই জিনিসটাও কিন্তু একটা দলকে জনপ্রিয় করতে অনেকটা কাজে দেয় বলে আমার কাছে মনে হয়। সেটা হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে এখন হয়তো ওনারা কিছু কিছু জায়গায় কথা বলা শুরু করছে। সে মানে জামাতের জনপ্রিয়তা কম হওয়ার বা হচ্ছে ইসলামপন্থী দলগুলোর জনপ্রিয়তা কম হওয়ার এটা একটা কারণ বলে মনে হয়। সেটা হচ্ছে মানুষের মধ্যে একটা ধারণা আছে এই ধরনের দলগুলো ক্ষমতায় আসলে, আমি কি খুব দ্রুত কথা বলতেছি? না, মানে না, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তো হচ্ছে ইসলামপন্থী দলগুলো যদি ক্ষমতায় আসে তাহলে হচ্ছে বাংলাদেশ কি আফগানিস্তান হয়ে যাবে কিনা, বা একটা কট্টর সরকার ব্যবস্থা চালু হবে কিনা। তো এই বিষয়ে আমার মনে হয় যে আমাদের স্পষ্ট একটা অবস্থান জানানো উচিত যে তারা ক্ষমতায় আসলে আসলে তারা কিভাবে দেশ পরিচালনা করবে। এটা অবশ্য এখন টুকটাক কথাবার্তা শোনা যাচ্ছে, এমন মনে হয় এটা নিয়ে আরো বেশি কথাবার্তা বলা প্রয়োজন যাতে মানুষ আশ্বস্ত হয় এবং সেই অনুযায়ী তা মানুষের বিশ্বাস অর্জন করতে যা যা করা দরকার সেটা করে দেখানো। আহ, সেটা আর কি। তারপর হচ্ছে এটা এটা করলেও আমার মনে হয় যে তাদের জনপ্রিয়তা অনেকটা বেড়ে যাবে। উম আচ্ছা, আমি আপনার কথা মাঝে ইন্টারাপ্ট করি। আপনার কাছে মানে আপনি যেহেতু আমরা আম, ইসলামিক দলগুলোকে বিভিন্ন সাজেশন দিচ্ছি, আমি তাহলে বামপন্থী দল বা বা বিএনপি, আওয়ামী লীগ যারা হচ্ছে কাইন্ড অফ লিবারাল পজিশনে থেকে পলিটিক্স করে, ওদের কাছে কিছু সাজেশন আমি চাচ্ছি আপনার পক্ষ থেকে আর কি। মানে দুইটা, মানে তিনোটা পয়েন্ট অফ ভিউ থেকে কিছু কথা শুনতে যাচ্ছে। হুম হুম, আপনি এখন হ্যাঁ, কন্টিনিউ করেন। আচ্ছা। হুম, এই বিএনপির ক্ষেত্রেও একই জিনিস থাকবে, সেটা হচ্ছে তাদের যদি কোনো দোষ বা হচ্ছে অতীত এরকম রেকর্ড থাকে যে যেখানে আছে তাদের আসা এই যে আমি কথাটা বললাম
অতীতের বিভিন্ন কার্যক্রম যেগুলো আসলে প্রশ্নবিদ্ধ, সেই জিনিসগুলোকে অ্যাড্রেস করা, সেটা যে কোনো দলের ক্ষেত্রে, প্রত্যেক দলের ক্ষেত্রে এই চর্চাটা হওয়া উচিত যে আমার দলের পক্ষ থেকে কোনো অন্যায় হয়ে থাকে সেটাকে আমি রাগ ঢাক না করে, সেটাকে মানে চাপা দেওয়ার চেষ্টা না করে আমি সেটা জনগণের সামনে অ্যাড্রেস করব যে এটাতে আমার অন্যায় ছিল। আহ, এবং হচ্ছে এই জিনিসটা আমরা কি উতরানোর চেষ্টা করছি বা সংশোধন করার চেষ্টা করছি, এবং আমাদের দিক থেকে পরিপূর্ণ নিশ্চয়তা দেওয়া হলো যে সামনে এ ধরনের কাজ আর হবে না। এই জিনিসটা প্রত্যেকটা দলের করা উচিত। জবাবদিহিতার একটা চর্চা থাকা। তারপর হচ্ছে উম আরেকটা আরেকটা বিষয় করলাম, সেটা হচ্ছে এটা বলেছি কিনা আগে, যেটা হচ্ছে আচ্ছা হ্যাঁ, এটা মনে হয় বলেছিলাম। এমন একটা জিনিস চর্চা করা যে হচ্ছে সবকিছুতে দলকে না আনা। মানে আমি কোন একটা দল করি, দলীয় পরিচয়টা বড় না হয়, আমি আসলে কি করছি নিজের অবস্থান থেকে। আম, দলের পরিচয়টা হচ্ছে আমার একটা সরকার গঠনের জন্য লাগে ওই হিসেবে আনা। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আসলে ওই যে আমি ক্ষমতায় আসার পরে আমার ব্যক্তিগত উদ্যোগে আমার জায়গা থেকে কি কি করছি, এমন না যে কোন একটা সিচুয়েশন হলো এমন যে আমি আওয়ামী লীগ করার পরও লোকজন আমাকে আসলে এমন ভাবে শ্রদ্ধা করে যে আমার দেশ ছেড়ে বাইরে পালিয়ে যেতে হলো না, বা মানুষ চায় আমি ক্ষমতায় থাকি, এরকম একটা ইমেজ তৈরি করা। আমার মনে হয় যে এই প্র্যাকটিসটা থাকা উচিত প্রত্যেক দলের কর্মীদের, বা আহ, এই ব্যাপারগুলো নিয়ে কথা বলা উচিত, উৎসাহিত করা উচিত আর কি। আচ্ছা আচ্ছা, আমি একটা জিনিস আপনার কথার সাথে সবগুলোই একমত। আহ, ওই যে একটা পয়েন্ট আমিও বলতে ভুলে গেলাম যে জামায়াতে ইসলামের যে একটা ব্যাকলেশ আছে, এটা নিয়ে তো আসলে যেটা আমি তাহলে একটু পুরান প্রথম থেকেই বলি যে পাকিস্তানও কিন্তু এখনো আহ, বাংলাদেশ অনেকবারই অফার করেছে যে গণহত্যাটা নিয়ে ওরা যেন ক্ষমা চায়। কিন্তু ওরা প্রতিবারই মানে আনঅফিসিয়ালি বা হচ্ছে মুখে মুখে ক্ষমা চেয়েছে, কিন্তু আমরা চেয়েছিলাম পাবলিকলি বা একটা স্টেটমেন্ট দিয়ে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাওয়ার ব্যাপারটা। এটা যদি ওরা কখনোই করে নাই, কিন্তু ওনাদের বর্তমান পলিটিশিয়ানরা ওপেনলি ধরেন রাজনৈতিক আলাপ বা হচ্ছে দ্বিপাক্ষিক আলাপের ক্ষেত্রে ব্যাপারটা নিয়ে কথা উঠলে এটা নিয়ে সরি বলেন, আমি যতটুকু জানি। আর নতুন যে রাজনীতিবিদ আসতেছেন ওনারা তো ওই সময় তো ছিলেনই না। আর বর্তমান মানুষজন পাকিস্তানের যারা ওনারা বাংলাদেশের প্রতি অ্যাকচুয়ালি ৭১ও কিন্তু পাকিস্তানের সাধারণ মানুষের বাংলাদেশের প্রতি বিরূপ মনোভাব ছিল না, ছিল সরকারের। তো মানে এখনো সাধারণ মানুষের বিরূপ মনোভাব আমাদের প্রতি নেই। হয়তো ফেসবুকে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন জিনিস নিয়ে কনফ্লিক্ট হয়, সেটা আসলে ফেসবুক কেন্দ্রিক। ফেসবুক ঠিক আছে, অনেক কিছু জাস্টিফাই করা যায়, কিন্তু একদম কোনো কিছু মানে ফেসবুকে দুজনের ঝগড়া দেখলাম মানেই আমি এটা দিয়ে পুরো দেশ জাজ করা উচিত না। তো সাধারণ মানুষের মাঝে আমার যতটুকু ধারণা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট খুবই কম ব্যাপারগুলো নিয়ে। এমনকি সরকারের ক্ষেত্রেও বর্তমান পাকিস্তান সরকারও বাংলাদেশের প্রতি বিরূপ মনোভাব প্রকাশ করে না কখনো। মানে মানে ওই ব্যাপারগুলো নিয়ে যে ওই ব্যাপারগুলো একটা ক্রোশ রয়ে গেছে ওরকম কিছু না। কূটনৈতিকভাবে যে যতটুকু পারে ইনভলভ হয় একে অপরের সাথে। তো জামায়াতে ইসলামীও আমার কাছে মনে হয় সেম ভাবেই নিজেদের অ্যান্সার গুলো দেয়। আপনি যেটা বললেন যে ওরা এটা নিয়ে অফিসিয়ালি কোনো সময় কিছু ক্লারিফাই করেনি, কিন্তু রিসেন্ট টাইমে যেটা ওরা কথা বলা শুরু হচ্ছে বা ওরা ওরা সব জায়গায় কথা বলছে, ওখানে ওরা সেম কথাই বললো যে বর্তমানে জামায়াতের আমির ওনার ওনার কথাটা যদি আমি সিম্পল করে বলি, ওনার কথা হচ্ছে আমি তো ওই সময়ে ছিলাম না, ওই সময়ের আমির আর আজকের আমির আমি না। আবার যদি আমি ওই সময়ের পক্ষ করে বলতেও চাই, ওই সময়ের আমির যারা ছিলেন ওনারা যে কারণে পাকিস্তানের সাথে ছিলেন, ওনার কারণটা ছিল যে বাংলাদেশ ভারতের ইনফ্লুয়েন্সে চলে যাবে, ভারতের ইনফ্লুয়েন্সে যা ভালো হবে না, ভারত
এক্সট্রিম হিন্দুইজম নিয়ে অনেক কিছু করে, যদিও জামাত ইসলামীর টাও কাইন্ড অফ একদম ফুল এক্সট্রিম মুসলিম না, কাইন্ড অফ এক্সট্রিম মুসলিমিজম। তো ওরা যেটা বলে যে ভারতের ইনফ্লুয়েন্সে চলে যাবে, যেটা ভালো হবে না। কিন্তু পরবর্তীতে কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে ভারতের ইনফ্লুয়েন্সটাই বাজেভাবে দেখতে পাচ্ছি আমরা। তো মানে জামায়াতের আমির খুব দুইটা পক্ষ থেকেই বলেছে। এক হচ্ছে আমি ওই সময় ছিলাম না, আমি ওই সময়ের রাজনীতিবিদ আর বর্তমান রাজনীতিবিদ এক না, দুজনের আদর্শগত চিন্তা, ইসলামিক রাষ্ট্র কায়েম বা গণতান্ত্রিকভাবে ইসলামিকভাবে দেশ চালানো, কিন্তু নীতিগত পার্থক্য অবশ্যই আছে। তো ওই জামায়াতে ইসলামীকে দিয়ে বর্তমান জামায়াতে ইসলামীকে জাজ করা উচিত না, উনি এটাও বলল। তারপর আরেকটা কথা যেটা বললো যে ওই সময় যদি আমি জাজ করতে চাই, তাহলে ওই সময় জামায়াতের আমিররা বা ওই সময় জামায়াতের নেতারা যে কারণে দেশের স্বাধীনতার বিরোধী ছিল, ওইটা কিন্তু পরবর্তীতে অ্যাকচুয়ালি হয়েছে। তো ওইটাও লেজিট, দুইটা কথাই লেজিট। আবার আমি যদি বলতে চাই, আচ্ছা জুলাই বিপ্লবে কিন্তু আমরা বেশ অনেকেই দেখেছি যে সরকারের পক্ষে ছিল বা গণহত্যা যে হচ্ছে এটার বিপক্ষে ছিল। তো ওরা যদি আজ থেকে 10-15 বছর পরে, অনেকেই তো ব্যাক করবেন পলিটিক্সে অনেকভাবে, বা ভিন্ন দলের ভিন্ন দলের নামে এসে রাজনীতি করবেন। তো তখন কি আমরা ওনাদেরকে যুদ্ধাপরাধে ট্যাগ দিব? মানে আমি যারা এই কোশ্চেন গুলা করে ওদের ক্ষেত্রে আমি একটা কোশ্চেন রাখতে চাই যে তাদের ক্ষেত্রে তখন কি করা হবে? আপনি আজকে তো বিচার হচ্ছে কাদের? যারা সরকারের সাথে সরাসরি যুক্ত থেকে গণহত্যাও না, মানে হচ্ছে ইয়াতে যুক্ত ছিল, দুর্নীতি লুটতরাজ যেগুলো করেছে ওদের বিচার হচ্ছে। যেই লোকটা ওই সময় জামায়াত ইসলামী যেরকম সাপোর্ট করে গেছে বা কিছু অ্যাক্টিভিস্টিক ছিল ওদের স্বাধীনতার বিরুদ্ধে, এখন যারা এরকম ছোট ছোট অ্যাক্টিভিটি গুলা করেছে ওদের ক্ষেত্রে কি হবে? বা বা হচ্ছে আমি যদি আদর্শগতভাবে যদি আবার চিন্তা করতে চাই, ধরেন আওয়ামী লীগের মুজিবের সময়কার বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময়কার যে আওয়ামী লীগের নেতারা ছিলেন, ওনাদের আদর্শগত পার্থক্য দেখতে পেয়েছি আমরা শেখ হাসিনার সময়কালের নেতাদের মাঝে। দুজনের নেতাদের মাঝে আপনি যদি ধরেন তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক, সৈয়দ আশরাফ, ওই নেতাদের সাথে বর্তমানের ওবায়দুল কাদের, তারপরে হচ্ছে আসাদুজ্জামান খান কামাল বা হচ্ছে হাসান মাহমুদ, ওনাদের বিশাল কনফ্লিক্ট আছে। মানে দুজনেই নৌকা, কিন্তু একজনের নৌকা ধরেন ডিঙ্গি নৌকা, একজনের নৌকা হচ্ছে পালতোলা নৌকা, ব্যাপারটা এরকম। তো বিএনপির ক্ষেত্রেও সেম, জামাতের ক্ষেত্রেও হয়তো সেম। তো কিছু কিছু ব্যাপারে আসলে হ্যাঁ ঠিক আছে, যেহেতু আমি ওই দলের আমি যেহেতু ওই পালের গরু, তো ওই পালের একটা গরু খারাপ করেছে দেখে আমি ওইটার পক্ষ থেকে সরি বলা উচিত অবশ্যই। কিন্তু ওই পালের একটা গরু খারাপ হয়েছে বলে যে বাকি গরুটা খারাপ হবে এরকম না। আমি জাস্ট গরু বলাটা বোধহয় খুবই সমীচীন হয়নি এখানে। আমি জাস্ট এক বোয়ালের গরু বা এক পালের গরু বলে একটা প্রবাদ আছে দেখে আমি ব্যাপারটা এখানে আনলাম। মানে কাউকে একটা ব্যাপার দিয়ে একটা জাস্টিফাই করা উচিত। আপনি যদি এটা বলতেছিলেন, তাও আমি জামাতে ইসলামের বর্তমান আমি কোন কথাটা বললো ওটার সাপেক্ষে আমি বিশাল করে সেই ব্যাপারটা নিয়ে ক্লারিফাই করলাম। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা বিএনপি জামাতে খুব বলতেছি, বামদলগুলো আসলে সবসময় একটু অবহেলিত থাকে। কারণ ওদের অবহেলিত থাকার যথেষ্ট কারণও আছে। ওরা আসলে সব ব্যাপার নিয়ে মানুষের সাথে ইনভলভ হতেও চায় না। আসলে ওদের চিন্তা ভাবনা আসলে একটু ভিন্ন ধরনের হওয়াতে আসলে ওদের নিয়ে আলোচনা করাটাও আসলে যৌক্তিক হয় না অনেক ক্ষেত্রে। এজন্য আমি চাচ্ছি না যে ব্যাপারটা নিয়ে অত বেশি ডিসকাস করা উচিত না হয়তো। তো এই জন্য আসলে আমরা বাম দল সরি মানে বাম দলটা বাদ দিয়ে একটু রাইট সাইডের দলগুলো অথবা একটু লিবারেল দলগুলো নিয়ে আজকে আমাদের পডকাস্টটা করলাম। আচ্ছা, এখানে আপনি যে প্রশ্নটা করলেন সেটার কথা বলি। যে হচ্ছে জামাত ইসলামীর কথা
আচ্ছা, বর্তমানে আওয়ামী লীগ সরকার যেটা করলো যে অনেকেই হচ্ছে সরাসরি সরকারকে সাপোর্ট দিছে 10 বছর পরে বা 15 বছর পরে তাদের কি হবে, বা হচ্ছে তাদেরকে কি আমরা এখন জামাত ইসলামীকে যেভাবে মুক্তিযুদ্ধের ঘটনার জন্য আহ দায়ী করছি, বা হচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের যে অবস্থানটা, আম, তাহলে ওই যে এখন যারা জুলাই অভ্যুত্থানের ক্ষেত্রে যারা সরকারের সাপোর্টে ছিল তাদের ক্ষেত্রে আমরা সেম দৃষ্টিভঙ্গি দিব কিনা। আমার মনে হয় এটা এভাবে আসলে বলাটা ঠিক না। আমাদের দেশে এরকম একটা চর্চা থাকে, একটা অন্যায় দিয়ে আর একটা অন্যায়কে ঢাকা বা জাস্টিফাই করা, এই এই জিনিসটাও সঠিক না। এটা খুবই আহ অপ্রয়োজনীয় এবং হচ্ছে যে আহ হুম, দুর্বল হুম, অবস্থান বলা যায়। হ্যাঁ, হ্যাঁ। তো যাই হোক, যেটা যেটা বলতেছি সেটা হচ্ছে আম, এক্ষেত্রে সমস্যা হয় কখন, যখন যখন আপনি আপনার দোষটা এড়িয়ে যাওয়ার মানসিকতা দেখান। এখানে সমস্যাটা হচ্ছে যে দোষ থাকাটা না, দোষটা এড়িয়ে যাওয়াটা। আমি এই যে আপনি খেয়াল আছে কিনা জানি না, এক দফা আন্দোলন বা সরকার পতনের আগে কিন্তু স্টুডেন্টরা এটা বলছিল যে হাসিনাকে সবার সামনে এসে ক্ষমা চাইতে হবে, এই যে গুলি চালানোর কারণে, প্রকাশ্যে গুলি চালানোর কারণে। উনি কিন্তু এটা চান নাই, এটা চাইলে কিন্তু সরকার পতনের জিনিসটা আসতো না, আমি হুম, যতটুকু ধারণা করছি। অবশ্যই। এই জিনিসটা, হ্যাঁ, এই জিনিসটা কেন আসছে, কারণ হচ্ছে উনি মানুষকে মানুষের কে জবাবদিহিতা দিতে চাননি, হ্যাঁ, মানুষকে ফেস করতে চাননি। উনি 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 ক্ষমতার জোরে টিকে থাকতে চেয়েছিলেন, ক্ষমতার শক্তি দেখাতে চেয়েছিলেন, জোর খাটাতে চেয়েছিলেন তার বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষী বাহিনী থেকে শুরু করে সবার মাধ্যমে, বা ক্ষমতা দেখাতে চেয়েছিলেন। এবং যার ফলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওই ক্ষমা চাওয়ার বিষয়টাই আবার রূপ নিয়েছে সরকার পতনে। একই জিনিসটা এইসবের ক্ষেত্রে হয় যে যখনই যখনই মানুষ তো আসলে বোকা না, তারা তো বুঝতে পারে আসলে কে কোন ধরনের মানসিকতা দেখাচ্ছে। যখন দেখে কোনো দল তার আসলে দায় এড়ানোর চেষ্টা করছে, জিনিসটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে, তখনই গিয়ে সমস্যাটা হয়। কিন্তু যদি আমি আমার দায়টা হচ্ছে স্বীকার করে নিই এবং হচ্ছে যে সেটার পরিপূর্ণ ব্যাখ্যা দিতে পারি, কনভিনসিং একটা ব্যাপার নিয়ে আসতে পারি মানুষকে। আসলে যেটা দেখলাম সেটা হচ্ছে যে এসব ক্ষেত্রে কনভিন্স করার মতো কোন একটা যদি ব্যাখ্যা দাঁড় করানো যায়, মানুষকে কিন্তু অনেকাংশে আহ, উম, আহ, মানে এক নিজের নিজের পক্ষে নিয়ে আসা যায়, কৌশলী হয়ে আর কি। তো এটা সেম জিনিস হচ্ছে যে আপনার আওয়ামী লীগের ক্ষেত্রে হবে না সেটাও তো বলা যায় না। কারণ হচ্ছে যে ইতিহাস তো থাকেই। আহ, হয়তো অনেক সময় ধামাচাপা পড়ে যায়, কিন্তু বুঝতে একদমই একদমই মৃত হয়ে যায় এই জিনিসটা এরকম না। কেউ না কেউ কোনো না কোনো জায়গায় সেটা নিয়ে কথা তুলেই। আচ্ছা, আমি শেষ একটা বিষয় আনবো, সেটা হচ্ছে যে আমার মনে হয় ধর্ম নিয়ে রাজনীতি বা আমাদের দেশের প্রেক্ষাপটে ধর্ম নিয়ে রাজনীতি করা বা এবং হচ্ছে যে অন্য বিষয় আপনি যেটা বললেন হচ্ছে জামাতের বিষয়টা নিয়ে আমরা বেশি কথা বলতেছি, বা আহ আপনার মনে হতে পারে যে সমালোচনা বা বিভিন্ন বিষয় জামাতের ক্ষেত্রে একটু বেশি আসে কিনা। দেখা যাচ্ছে সেম জিনিস অন্য দল করলো, কিন্তু সেটা সেভাবে আহ দৃষ্টি দেওয়া হচ্ছে না, কিন্তু জামাতের ক্ষেত্রে সেটা কঠোরভাবে সমালোচনা করা হয়। এটা আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই, এটার এটার কারণ হিসেবে আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে ধর্ম। ধর্ম এখানে খুব বড় একটা ফ্যাক্টর। ধর্ম যেহেতু খুবই সেনসিটিভ একটা বিষয়, তো ধর্ম নিয়ে রাজনীতি করাটা আমার মনে হয় অন্য কোনো কিছু নিয়ে রাজনীতির চাইতে একটু হ্যাকটিক। আহ মানে হচ্ছে যে অবশ্যই, অবশ্যই। ওই দলের চ্যালেঞ্জেস গুলোই বেশি থাকে, যার কারণে এটা হতে পারে। আচ্ছা, একটা শেষ আমার একটা বিষয়, সেটা হচ্ছে যে মানে রাজনীতির সাথে ধর্মকে জড়ানো কতটুকু যৌক্তিক। মানে আমি যদি এভাবে বলতে চাই সেটা হচ্ছে আহ জামাতের রাজনীতি করা বা জামাতের আসলে ভিত্তি কি বা তারা কি চায়, সেটা হচ্ছে যে আহ দেশের মানুষকে ইসলামী শাসন ব্যবস্থায় উদ্বুদ্ধ করা। ঠিক আছে? তো এখন এটা কি এটা করার জন্য কি রাজনীতি, জামাতকে রাজনীতি করতেই হবে এরকম কোনো কথা আছে? তারা কি রাজনীতি না করে নিজেদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আহ ধর্মের বিষয়গুলো মানুষকে জানাতে পারে না? তাদের রাজনীতিতে আসার কারণ কি পারে?
না, শাসন ব্যবস্থা আপনাকে বললে তো অবশ্যই আপনার হচ্ছে আহ, শাসন শাসককে তো অবশ্যই রাজনীতি করেই আসতে হয়। আগের মতো তো দখল ব্যাপারটা নাই পৃথিবীতে। এখন তো রাজনীতি না করেও আসলে উপায় নেই। আপনি ধরেন ওই যে আমরা যে শুরুতে আহমদুল্লাহ হুজুরের কথা বলতেছিলাম, উনি খুবই ইনফ্লুয়েন্সিয়াল মানুষ, কিন্তু উনি কিন্তু হুম, দেশ শাসন করতে পারতেছেন না। তো হুম, ব্যাপারটার জন্য হুম। রাজনীতিতে অবশ্যই আসতেই হয়। এখন উনি তো দেশ শাসন না করে মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারতেছে, আমাদের উদ্দেশ্যই তো মানুষকে না, ইনফ্লুয়েন্স না, করা, না, তাই না? না, 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 আপনি মানুষকে ইনফ্লুয়েন্স করবেন ঠিক আছে, কিন্তু ধরেন আপনি একটা মানুষকে ইনফ্লুয়েন্স করলেন যে আহ, মানে ইসলাম কিন্তু সুদী ব্যাংক ভালো না। তো আপনি মানুষকে ইনফ্লুয়েন্স করলেন যে ব্যাংকে সুদ রাখো না, ব্যাংক ভালো না, তো তুমি স্কিপ করো। কিন্তু সরকার ব্যাংক খুলে রাখছে, আপনার অন্য কোনো অপশনও নাই এই মুহূর্তে যে টাকা নিয়ে কোথাও লেনদেন করবেন। তো কিন্তু যদি ইসলামিক শাসন ব্যবস্থাটা ধরেন আহমদুল্লাহ হুজুর যদি ক্ষমতায় থাকতো, উনি হয়তো ব্যাংকের একটা বিকল্প তৈরি করে দিতে পারতো। তো কিছু কিছু ক্ষেত্রে আসলে হুম, মানে মানে বুঝতে পারছি। ইনফ্লুয়েন্সটা করতে চাইলেও মানে মানে ক্ষমতা লাগে। তো ওই ক্ষেত্রে আসলে না কিছু এসে পারা যায় না। সীমাবদ্ধতা থেকে তো যায়। এখানে আমি আরেকটু কথা বলছি, যখন অ্যাড করি, জামাত ইসলামী কিন্তু ওই যে আমি যেটা বললাম যে ওরা কিন্তু ইনফ্লুয়েন্সিয়াল পলিটিক্সটাই বেশি করে মানুষের ক্ষেত্রে। আমি খুবই হুম, হুম, আমি আমি যতটুকু দেখলাম, আমি জন্য শুরুতে আমি এক্সট্রিম মুসলিমিজম বলতে গিয়ে আবার বলি নাই যে এমন না যে ওরা এক্সট্রিম মুসলিমিজম, ওরা কখনো, আমি আমার যতটুকু দেখা রাজনীতি, যে ওদের মানে ভুলভাল কিছু আছে, এটা হয়তো মানুষের ক্ষেত্রে যে ওদের কিছু ভুল অ্যাক্টিভিটি আছে, কিন্তু আহ, ওরা মানুষকে আগে ইনফ্লুয়েন্স করে, তারপরে হচ্ছে যদি সে মনে হয় যে সে রাজনীতিতে আসবে বা ওদের রাজনীতি করবে, তখন তাদের রাজনীতিটা মাঠে আগায়। এরকম ভাবে করে বলে মনে হয়। আর আরেক যদি বলতেছি বলি, আম, আরেকটা ব্যাপার যেটা ওই যে আপনি যে কোশ্চেনটা শুরুতে করছিলেন যে মানে একটা একটা দোষকে থেকে আরেকটা দোষ ধামাচাপা দেওয়া, এটা আসলে ঠিক যে আমি যেহেতু জামায়াতের একটা ভুল ছিল, এখন আমি যদি আওয়ামী লীগের দোষটার উপর দিয়ে চাপিয়ে দিই, এটা এটা আসলেই উচিত না। আমি জাস্ট কোশ্চেনের সাপেক্ষে কোশ্চেনটা করেছি, যেভাবে যে তখন আসলে কি হবে, যে মানুষকে আমি ভাবতে শেখানোর জন্য আসলে কোশ্চেনটা করা আছে। মানে ব্যাপারগুলো আসলে এমন না যে আহ, মানে একটা জিনিস হয়েছে বলে এটা আজীবন ধরেই হবে। অবশ্যই যদি সে ভুল স্বীকার করে, সেটা অবশ্যই অবশ্যই ভালো। আর যে তার রাজনৈতিক ম্যান্ডেট গুলো কি, এগুলো যদি বলে দেয়, সেটা অবশ্যই ভালো। আর জামায়াতের ক্ষেত্রে ব্যাপারটা কিছুটা হয়ে গেছে কি যে আহ, যতটুক না ওদের ভুল, ততটুকের চেয়ে বেশি হচ্ছে জিনিসটাকে হাইলাইটেড করা হয়েছে পলিটিক্যালি, বিভিন্ন কারণে বা বিদেশিদের ইনফ্লুয়েন্সে। কিন্তু আহ, বর্তমান জুলাই বিপ্লবের ব্যাপারটা দেখবেন, যারা এই ক্ষেত্রে বিপক্ষ পজিশনে ছিল ছাত্রদের, এই ব্যাপারটা খুব সম্ভবত অতটা হাইলাইটেড করা হবে না। কিন্তু জামাত ইসলামের ব্যাপারটা এভাবে হাইলাইটেড করা হওয়ার কারণে আমরা অত বেশি জানি। আমাদের বাঙালিদের নেচার, বা এটা হয়তো হিউম্যান নেচার, মানুষ সহজে ভুলে যায়, মানুষ মনে রাখে, কিন্তু আহ, জিনিসগুলাকে উম, মানে সাইড করে রাখে আর কি, যে আমরা ভুলকে বা হচ্ছে যে ভুল, আপনি যে ভুল হ্যাঁ, করে ওকে, আমি আমি বলতে চাচ্ছিলাম যে ভুল করে তাকে আবার স্কোপ দেই আমরা জেনারেলি। ধরেন আপনি আওয়ামী লীগ যে মানে আওয়ামী লীগ দলটা তো বিলুপ্ত হবে না, আওয়ামী লীগের 20 বছর পরে, 30 বছর পরেও আওয়ামী লীগ কত ভালো ভালো একটা দল হওয়ার সম্ভাবনা আছে। তখন যদি ভালো করে, মানুষ অবশ্যই ভোট দিয়ে আনবে অবশ্যই। তো মানুষ তখন হলো বলে রাখবে না যে 20 বছর আগে মানুষ হত্যা করছে, এই জন্য আমাকে ভোট দিবে না। মানুষ এই যে বঙ্গবন্ধু হত্যার যারা হত্যা করছে, ওরাই কিন্তু আবার দেশ শাসন করে গেছে। তখন মানুষ এমন না যে ওদের ভোট দেয় নাই, বা মানুষ এখনো ওদের ভালো জানে। বা জামায়াত ইসলামীকে মানুষ, ওরা কিন্তু ক্ষমা চায় না, কিন্তু মানুষ ভালো জানে, মানুষ খুব পছন্দ করতেছে। তো মানুষ কি মনে, মানুষ কিন্তু এই মানুষগুলো আবার স্বাধীনতার পক্ষের মানুষ, 1971 বললে সবার মন কাঁদে, কিন্তু ওরা এবার জামায়াতকে পছন্দ করতেছে। তো ব্যাপারগুলো আসলে কিছু মানে সবচেয়ে একদম মানে কড়ায় গন্ডায় হিসাব করে করে চলতে হবে এরকমও না। আমার ক্ষেত্রে এমন মনে হয়, এটা হয়তো বায়াসনেস বলতে পারে অনেকে, কিন্তু আমার কাছে মনে হয় যে কিছু কিছু জিনিস আসলে অটোমেটিক্যালি হয়ে যায় হিউম্যান ইনস্টিংক্টে আর কি।
এখন আমার কথা হচ্ছে যে আপনি যেটা বললেন যে তাদের জিনিসগুলো হাইলাইট বেশি হয়েছে, যতটা না ততটা, এটা আসলে কতটুকু ঠিক? কারণ আমরা এখন জুলাই বিপ্লবেরটা নিজে চোখে দেখেছি বলে সেটার পার্থক্যটা করতে পারছি, কিন্তু এমনও তো হতে পারে যে মুক্তিযুদ্ধের সময় আসলে জামাতের হচ্ছে যে কিছু ভুল ছিল, হ্যাঁ ভুল হ্যাঁ, ডিসিশন এটা ছিল, এটা কিন্তু তো অবশ্যই তারা আমি আস্তে আস্তে এসে পরিপক্ক হয়েছে, এটাও তো পরিপক্ক হতে হয়েছে, পারে, হ্যাঁ তাই হ্যাঁ। হুম আমি ওটাই বলতেছিলাম, ওরা ওরা কিন্তু স্বীকার করেছে বর্তমান জামাতে ইসলামীর আমির, আমি বারবার আমির হ্যাঁ, বল আমি না আমির বল, আমি দেখেছিলাম তো ওইটা, ডাক্তার শফিকুর রহমান। উনি কিন্তু হচ্ছে, হুম, উনি ছাড়াও যারা এটা নিয়ে কথা বলেন ওনারা কিন্তু স্বীকার করেন যে আমাদের ওই সময়কার নেতাদের আহ, কিছু ভুল ছিল। ম্যাচুরিটি কম ছিল, হ্যাঁ, উনি উনি হয়তো ভুল মানে কিছু, দলটা কম হ্যাঁ, ম্যাচিওর ছিল এভাবে দলটা কম বলেছিলেন ওরা। ম্যাচিউর, কম, হয়তো কম ম্যাচিউর, বা ওই সময়ের রাজনীতিবিদের কাছে মনে হয়েছে, কারণ রাজনীতি তো চেঞ্জ হয়। আপনি 100 বছর আগের হুম হুম রাজনীতি হুম। হুট করে আজকে 2024 সালের সাথে দিতে পারবেন না। তো ওই সময়ের রাজনীতির কাছে মনে হয়েছে এমন, তো ওইটা ধরেই আমি একটা দলকে একদম মানে স্বাধীনতার বিপক্ষে, দেশের শত্রু ভাবা তো উচিত না। মানে আমি এই জন্য বললাম যে ভুল হুম করতেই হুম। পারে। তা আমি এই জন্য আওয়ামী লীগের ক্ষেত্রে আমি অবশ্যই এটা করবো। আমি মানে ওরাও আজকে 10 বছর পরে, 20 বছর পরে নতুন করে সেজে আসুক, আমি মানে সাদর আমন্ত্রণ করতে রাজি আছি। যত বেশি ভালো ভালো দল নিজেদের মাঝে কম্পারিজন করবে, তত ভালো মানুষ তৈরি হবে, মানুষ আরো ভালো থাকবে। শুধু একটা দলের হ্যাঁ জন্য এখানে, মাঠ হ্যাঁ, দেওয়া উচিত না। হুম, বলেন। আচ্ছা, এটার উত্তর আমি দিই যে হচ্ছে জামাতের আসলে রাজনীতি করার দরকার কি, বা আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি যেটা বললাম সেটা হচ্ছে আমাদের দেশে ধর্মের একটা ভালো অ্যাকসেপ্টেন্স আছে, তো হচ্ছে দেখা যাবে কি আমি কি বলে কোন একটা আচ্ছা, আমরা আজকে একটা কথা বলতেছিলাম, সেটা হচ্ছে ট্রেনে যে ঢিল ছুঁড়ে, তো অনেকে হচ্ছে ফোন টোন ছিনতাই করার ওই উদ্দেশ্যে যে ছুঁড়ে, কিন্তু আবার অনেকে ছোট ছোট বাচ্চা যেগুলো, তারা হচ্ছে কৌতূহল বশত এমনিতেই আনন্দ থেকে, মানে তারা মনে করে এটা খুব মজার একটা জিনিস, ওই হিসেবে তারা ঢিল ছুঁড়ে। তো এখন আমরা আমরা কথা বলছিলাম যে এটা আসলে বন্ধ করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায়, সচেতনতা বৃদ্ধি করা, তারপর হচ্ছে এখানে একটা মেজর ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে, সেটা হচ্ছে ধর্ম, মানে ধর্মীয় দিক দিয়ে একটা তাদের মধ্যে সচেতনতা তৈরি করে। যেমন হচ্ছে মসজিদে মসজিদে গিয়ে যদি আমরা ইমামদের সাথে কথা বলি, তারা খুতবার সময় বলবে যে এটার অপকারিতা কি, আমরা কোনো কারণ ছাড়া একটা মানুষের ক্ষতি করছি। এটা যদি ধর্মীয় দিক থেকে ওসব বাচ্চাদেরকে বোঝানো যায়, তাহলে আমার মনে হয় এটার ইফেক্ট অনেক বেশি পড়বে। তো আমাদের দেশে যেহেতু ধর্মের এই যে বিষয়গুলো অনেক বেশি কাজ করে মানুষের, আহ, মানে ধর্মের ভীতিটা, তো আমি এটা যদি ভালো কাজে ব্যবহার করতে পারি তাহলে কেন করব না? তো এই জায়গা থেকে আমার মনে হয় যে আহ, জামাত বা অন্যান্য ইসলামপন্থী দলগুলো তাদের ধর্মের উপর ভিত্তি করে রাজনীতিটা যদি দেশে ভালো একটা ইফেক্ট ফেলতে পারে, তাহলে কেন করবে না? এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে উম উম, আমরা সবসময় বলি যে হচ্ছে জামাত ইসলামী বা ইসলামপন্থী দলগুলো ধর্মের উপর ভিত্তি করে রাজনীতি করে, বা হচ্ছে মৌলবাদী এই ধরনের ট্যাগ দেওয়া হয়, কিন্তু কেউ কেউ এটা বলে না যে সেকুলারিজম ইটসেলফ ইজ এ চয়েস, মানে এটাও তো একটা জীবন ব্যবস্থা। ইসলামিক রাজনীতিগুলো যদি আমি ইসলাম ভিত্তিক বলি, তাহলে হচ্ছে সেকুলারিজম এটাও একটা হচ্ছে যে চয়েস, মানে হ্যাঁ এটাও একটা জীবন ব্যবস্থা। হ্যাঁ, ঠিক আছে, অবশ্যই। তো তাহলে হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে কিছু মানুষের ইন্টারেস্ট হচ্ছে সে ধর্মের উপর ভিত্তি করে রাজনীতি করবে, আর সেকুলারিজমের উপর। দুইটাই সেম জিনিস কিন্তু, হ্যাঁ অথচ অবশ্যই, দেখা হয় ভিন্ন দৃষ্টিকোণ থেকে। অবশ্যই অবশ্যই। এটা সেটা দুইটাই আর কি। কিন্তু, দুইটাই কিন্তু ধর্ম, ওইটাও কিন্তু একটা ধর্মের মতোই, খালি মানে হ্যাঁ মানে হ্যাঁ, আমি ব্যাপার, এটাই বলতে চাচ্ছি, হ্যাঁ। মানে ওইটাই আমরাও যে পডকাস্টের আগে একটা ভিডিও নিয়ে কথা বলছিলাম, যে ওখানে ব্যাপারটা বলা যে একসাথে দেশগুলো করে কি, মানে নিউট্রালি থাকার জন্য বা সরকার নিজেদের বেনিফিটের জন্য আম, একই সাথে বামপন্থী ডানপন্থী দুইটা দলকেই সমানভাবে সমর্থন দেয়, বা দুইটা দলকেই সমানভাবে ইউজ করে। কিন্তু এটা কিন্তু খুব সম্ভবত একটা দেশের স্টেবল পজিশনে থাকার জন্য ঠিক না, আমার কাছে মনে হয়। না, এটা আসলে আমাদের দেশের প্রেক্ষিতে ওভাবে বলাটাও ঠিক না, কারণ হচ্ছে যে আমাদের দেশে ওরকম একদম
কট্টর কোনো বামপন্থী ধারণা বা বিশ্বাস অভাবে আছে বলে মনে হচ্ছে না, কারণ আমাদের দেশে মোটামুটি সব মতাদর্শের মানুষ অবস্থান করার মতো না পরিস্থিতি না না এখনো আছে না বলে না আমার না কাছে মনে হয়। সহাবস্থান তো অবশ্যই আছে। আমি সহাবস্থানের পক্ষেই অবশ্যই। আমি কারোর উপর জোর করে চাপিয়ে দেওয়ার পক্ষে না, কিন্তু আমি জাস্ট এটাও বলতে চাচ্ছিলাম যে সরকার যেটা ব্যাপারগুলো যেভাবে ইনফ্লুয়েন্স করে নিজেদের মাঝে আর কি, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বুঝতে ওই যে পারছি। মানে মিস ইউজের ব্যাপারটা, হুম, আমি হ্যাঁ হ্যাঁ অবশ্যই ধরেন হচ্ছে যে আহ, বাসস টাসস যে বাম দলগুলো যারা কাজ করতেছে বা যে শাহবাগী যাদের বলি আমরা, ওদের আমি জোর করে আমি হুজুর বানায় দিতে চাচ্ছি না হুম হুম অবশ্যই, কিন্তু ওরা করুক, ওরা ওদের মতো করে সাথে করুক। ওরা যদি ভালো কাজ করতে পারে, মানুষের কাছে অ্যাকসেপ্টেন্স পায়, ওরা ইলেকশন করুক, সমস্যা নেই। জামায়াতও সেম কাজ করুক, কিন্তু সরকার যেটা করে যে দুই দলের দাঙ্গা বাঁধিয়ে নিজেদের একটা মধ্যবর্তী ফায়দা লুটতে চায়, হুম হুম। এই জিনিসটা আর কি একটা দেশের জন্য ভালো না। হ্যাঁ সেটাই, যে কথা হচ্ছে যে জামাত তার তার মতো করে রাজনীতি করুক, কিন্তু আমাদের মানে কথা বলা উচিত এটা নিয়ে যে তাদের ক্ষমতায় আসতে হলে সে ভোটের মাধ্যমে আসবে, গণতান্ত্রিক উপায়ে আসবে। সে তো তারা তো আর হচ্ছে যে জোর জবরদস্তি করে আসতেছে না। তো হুম, জিনিসটা হচ্ছে যে যে তারা যদি ইলেকশনের মাধ্যমে আসে, সেটা তো আসলে আহ জনগণের মতামতেরই একটা প্রতিফলন হিসেবে আসবে। তারা তো হুম, আর অন্যায়ভাবে আসবে না। তো তাহলে এইভাবে আসলে আপত্তি থাকার কথা না। এবং সে জায়গায় তাদের একদম মতাদর্শকে ভুল প্রমাণিত করা, এটা তো কোনো রাষ্ট্রের আসলে কোনো রাষ্ট্রের জীবন ব্যবস্থা বা রাজনীতিতে থাকা উচিত না। এই ধরনের বিষয়গুলো আহ এগুলো আলটিমেটলি আসলে সব দলের জন্যই খারাপ। দেখা যাবে এক দল আসলে আরেক দলকে এভাবে করে, তার জনপ্রিয়তা বা তাকে তার কার্যক্রমগুলো প্রশ্নবিদ্ধ করার চর্চাটা চলতেই থাকবে। এটা আর কি। হুম, এটা ঠিক বলেছেন অবশ্য। পরিশেষে আমি এটা বলে শেষ করতেছি, সেটা হচ্ছে যে আমরা ওই যে যেটা বললাম আর কি, ধর্ম নিয়ে রাজনীতি না করে ধর্মভিত্তিক রাজনীতি থাকুক, এবং হচ্ছে যে তবে অন্য ধর্ম বা ভিন্ন মতাদর্শের মানুষ যেন পূর্ণ স্বাধীনতা পায়, সেটুকু নিশ্চিত থাকুক। সেই আশা ব্যক্ত করে আমরা মনে হয় হুম, শেষ করতে পারি। মানে আমরা এটাই বলবো যে ধর্মভিত্তিক বা আপনি যেটা বললেন সেকুলারিজম, ইটস এ চয়েস, যে ওই জিনিসটাও থাকুক। আমরা কেউ কারো বিশ্বাসে আঘাত ফেলতে চাই না, কিন্তু কোনো জিনিসটাই যেন এক্সট্রিমিজম বা মানুষের উপর জোর জবরদস্তি করে চাপানো বা আহ, সাধারণ মানুষকে হেনস্থা করা, এই ব্যাপারগুলো না থাকুক। আর লিবারেল দলগুলোর ক্ষেত্রে ব্যাপারটা চলে আসি, ওরা সুবিধাবাদী দল। ওদের ক্ষেত্রে আমরা আজকে আমাদের পডকাস্টটা ওদের নিয়ে না, তো ওদের নিয়ে লাস্ট কমেন্টও করতে যাচ্ছি না। আজকের মতো করে বেশ আবার একটা ভালো ইলেকশন বা ভালো একটা সুন্দর যেন নির্বাচন কাঠামো, মানুষের প্রতিনিধি নির্বাচনের একটা সুন্দর কাঠামো যেন বাংলাদেশে তৈরি হয়, ওটার প্রত্যাশা করছি। আচ্ছা, সেটাই। আজকের মতো পডকাস্ট তাহলে শেষ করছি। সবাইকে শুভরাত্রি। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।